ওড়না ধরে টান দিয়েছিল সিয়াম। বারবার ওড়না ঠিক করে মাথা নিচু করে হেঁটে গেছে তিথি। কেউ কিছু বলছে না তাদের। সিয়াম তার বন্ধুদের সাথে রোজই বিভিন্ন উপায়ে মেয়েদের ইপটিজিং করে। এই শহরে মানুষের সামনে ঘটে যাওয়া অপরাধ দেখে মজা লুটবে, প্রতিবেশী হয়ে উঠবে না কখনো। তারা তখনই জ্বলে উঠবে যখন নিজের সাথে অন্যায় অবিচার হবে। তখন তখন চিৎকার দিয়ে বলবে এই শহরের মানুষগুলো বড্ড বেঈমান, স্বার্থপর। যখন সে ভুলে যাবে নিজের চোখের সামনে ঘটে যাওয়া সহস্র অপরাধ। এটাই তো এই শহরের নিয়ম। কম্পেয়ার করে চলছে এই সমাজ। তিথি কান্না করতে করতে ভার্সিটির গেট দিয়ে ঢুকছে। বেখেয়ালে মাথা নিচু করে। এমনটা রোজ হয় না ওর সাথে। সাইমা এগিয়ে আসছে তিথির দিকে। এই কি হয়েছে তোর? কান্না করছিস কেন? রাস্তায় রাস্তায়। কথা বলতে পারছিল না তিথি, বেজে যাচ্ছিল ওখানেই। রাস্তায় কি হয়েছে বল? আবার বলল সাইমা। মন্ত্রী ছেলে সিয়াম আমার ওড়না ধরে টানছিল। বলেই কান্না করে দেয় তিথি। সাইমা তিথির সান্ত্বনা দিতে ওকে বুকে টেনে নেয়। দেখ বোন, ওদের মতো পশুদের কাজ তো এটাই। ওদের মা বোনদের সাথেও এমন করে ওরা। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নাক মুখ লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল তিথি। আমি ভার্সিটি চেঞ্জ করব। এমন বকেটে ছেলেদের মাঝে থাকতে পারবো না। ভার্সিটি চেঞ্জ করবি কেন পাগল? আমি থাকতে পারবো না ওদের মাঝে। আরে শোন, তুই এদের ভয়ে ভার্সিটি চেঞ্জ করবি। যেখানে যাবি সেখানে যদি এর থেকেও বড় বখাটে থাকে তখন কি করবি? তখনই কিছু ভার্সিটি চেঞ্জ করবি? সাইমার কথা শুনে চুপ হয়ে যায় তিথি। কিছু বলছে না, চুপ করে বসে আছে দুইজন ক্যাম্পাসের এক কোণে। সময় আজ মন খারাপে। মেহেদি, মেয়েটাকে কিন্তু জোশ লাগছে। কোন মেয়েটা মামু? লাল ব্লাউজের সাথে কালো শাড়ি পরা মেয়েটা। গাড়ির সামনে থেকে লাফিয়ে ওঠে মেহেদি। তুই কি পাগল হয়েছিস? এ কে জানিস তুই? যদি শুনতে পাই না, শেষ ভাই ভার্সিটি জীবন। বলেই লোকাচ্ছিল মেহেদি। আদি বোকার মতো হা করে তাকিয়ে আছে মেহেদির হাব ভাব দেখে। মনে হচ্ছে কোনো প্রেসিডেন্টের মেয়ে। আমিও আদি দেখি কি আছে এই মেয়ের মাঝে। বলে গাড়ির সামনে থেকে লাফিয়ে শাড়ি পরা মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। এই যে মিস কিউটি, আমি আদি। বলে হাত বাড়ায় তার দিকে। সে চুপটি করে তাকিয়ে আছে আদির চেহারার দিকে। আদি নিজের হাতটা সরিয়ে আবার বলল, এই যে মিস কিউটি, আপনি নিজেও মনে হয় জানেন না আপনি কতটা হট। বলার সাথে সাথে আদির দুপায়ের মাঝে ব্যথা অনুভব করে। চেপে ধরে বসে পড়ে আদি। নিঃশ্বাস আটকে আসছিল, পুরো শরীর থমকে গেছে। তখন মেয়েটা বলল, হট জিনিসের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলতে হয়। না জানি কখন হাত পুড়ে যায়। ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসার জন্য। বলেই চলে যায় মেয়েটি। মেহেদি আদির সামনে এসে পেট ধরে হাসতে পারছে না। মাটিতে গড়াগড়ি করে হাসতে মন চাইছে আদির অবস্থা দেখে। ভাই রাখ তোর হাসি। নেহারিকা, সবাই নেহা বলেই ডাকে তাকে। 6 মাস দেশের বাইরে ছিল, তাই তোর কাছে অপরিচিত। বেশ ডেঞ্জারাস মাল ভাই, সাবধানে থাকি। বলেই মেহেদি আদির হাত ধরে টেনে তুলো। আদি মনে মনে বলে, সাবধানে চলবো মানে এর সামনেও আসবি না আর। স্যার, আমার দিয়াশলাই পাচ্ছি না। বলেই লাফিয়ে উঠে সামনের সিটে বসে থাকা ছেলেটা। পাগলের মতো বাড়বে চুল, খোঁচা খোঁচা দাড়ি, শরীরে কোনো রকম শার্ট প্যান্ট আছে, দেখতে পাগলের মতো। এই তোমাকে বাসে দিতে আসতে বলে কে শুনি? স্যার, আমার দিয়াশলাই। সিগারেট খেতে হবে, প্রচুর ধরছে স্যার। দিয়াশলাই হবে। ক্লাসরুম থেকে বেরিয়ে যায় স্যার। এই অসম্মান একজন শিক্ষককে করলে তার ইগোতে বাঁধে। ক্লাসরুমে সবাই ছেলেটার দিকে তাকিয়ে আছে। প্রায় মাস হলো এখানে আসার। প্রতিদিন প্রতি ক্লাসেই প্রথম সারির যে কোনো একটা চেয়ারে দখল করে ঘুমিয়ে থাকতো। একটা ক্লাস মিস দেয়নি। কিন্তু এখন একটা ছেলে প্রাইভেট ভার্সিটিতে পড়তে আসছে, ভাবা যায় না? দেখলে ভিখারি মনে হয় সবার। অধ্যক্ষ জানায় জুবায়ের কবিরের রুমে দাঁড়িয়ে মাহফুজ স্যার। একটু আগেই অপমানিত হয়ে ক্লাসরুম ছেড়ে চলে আসছিলেন সে। পাশে বসা সেই পাগল ছেলেটি। তোমার অপরাধের শাস্তি কি হতে পারে তা কি তুমি জানো? ভার্সিটি থেকে বহিষ্কার, এতটুকুই। তা এখন কি করবে ভাবছো তুমি? আমার বাবাকে জিজ্ঞেস করেন না আমাকে ডাকছেন কেন। ও মাই গড, ছেলেটা। রাগে কটমট করে উঠছেন প্রিন্সিপাল স্যার। মাথা ঠান্ডা করে বলছে। প্রিন্সিপাল স্যারের কথা শেষ না হতেই ছেলেটি সরি স্যার। বলে উঠে গেল চেয়ার ছেড়ে। আসছি স্যার। বিদায় নিয়ে চলে গেল ছেলেটি। এরকম বেয়াদব ছেলে দ্বিতীয়টি আর একটিও দেখেনি তারা। প্রিন্সিপাল স্যার মাহফুজ স্যারকে বললেন,
আমাদের একটা প্রাইভেট ভার্সিটি, যার বাবার ক্ষমতা আর টাকা আছে তাদের একটু সুযোগ দিতে হয়। আপনি তো একজন অধ্যাপক, আপনি না হয় ওকে একটু বুঝিয়ে বলুন। দেখুন স্যার, ছেলেটা এমন নয়, ওর বাবা আমার কাছের বন্ধু বলে সবটা বলেছে, পিতামাতার পরেই একজন শিক্ষক, তার খেয়াল রাখে। আপনি না হয় একটু দেখুন, চেষ্টা করে ছেলেটাকে গুছিয়ে ঠিক করতে পারেন কি না। জি স্যার। বলে মাহফুজ স্যারও বেরিয়ে আসতে চাইল রুম থেকে। পেছন থেকে জনাব জুবায়ের কবির বলল, যদি আপনি ওর মাঝে সামান্য পরিমাণে পরিবর্তন করতে পারেন তাহলে ওর বাবার পক্ষ থেকে সামান্য উপহার হিসাবে একটা ফ্ল্যাট, বাসা আর একটা ছোট্ট BMW ব্র্যান্ডের একটি গাড়ি। মাহফুজ স্যার থমকে যায় তার কথা শুনে। ছেলেটার মাঝে কি এমন আছে? লম্বা চুল এলোমেলো হয়ে আছে তার চেহারায়, মুখের উপর নিচ দাড়ি গোফে ভরে আছে। কতদিন যে চেহারা সেভ হয় না অজানা। শহীদ মিনারের পাশে দাঁড়িয়ে সিগারেট শেষ টানটা ফিল্টারটা পাশে পিষে আসছিল ক্লাসে। এমন এক ছেলে সে, যার দিকে মেয়ে তো দূরের কথা ছেলেরাও ঠিকমতো তাকায় না। সামনে নেহারিকা বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছিল। অদ্ভুত সে ছেলেটার সাথে ধাক্কা লেগে হাতার মোবাইলটাই নিচে পড়ে যায়। ও হ্যালো, অন্ধ নাকি? চিৎকারের সাথে বলল নেহারিকা। ছেলেটি শুনেও না শোনার মতো করে হেঁটে যাচ্ছে। সামনের পথ আটকালো সিয়াম। সিয়ামের হাতে জ্বলন্ত সিগারেট, পেছনে তার সাপোর্ট করা ছেলেপুলে। সিয়াম বলল, নাম কি রে তোর, কোন ইয়ারে? চুপ করে আছে ছেলেটা। বারবার জিজ্ঞেস করে এখন বুকে ধাক্কা দিয়ে বলল সিয়াম। কি রে, তোর কথা কানে যাচ্ছে না? বলে একটা থাপড় দেয় ওর গালে। চোখ বুজে যায় ছেলেটার। রক্ত লাল টুকটুকে হয়ে জমা হয় ছেলেটার চোখে। চুলের আড়ালে সেই চোখ লুকিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে বলল, রাফসান, রাফসান ইসলাম নাম আমার, BBA 3rd সেমিস্টার। সিনিয়রদের সম্মান দিতে হয়, জানিস না বেয়াদব? নেহারিকার কাছে ক্ষমা চা, নয়তো। বলে আরও একটা থাপ্পড় মারে ওর গালে। নেহারিকা এর মধ্যে রাফসানের পিষে এসে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে নেহারিকার চিকন ঠোঁটডোরা নিকোটিনের পুরো হয়ে যাওয়া ঠোঁট দিয়ে এক করে নেয়। চোখ বড় বড় যায় নেহারিকার। স্তব্ধ সিয়াম বাহিনী। রাফসানের পিঠ বরাবর সিয়ামের আঘাত সামলাতে না পেরে সামনে এগিয়ে যায় রাফসান। নেহারিকা তখনও রাফসানের কালো ঠোঁটে আবদ্ধ। নেহারিকার পিঠ ঠেকে যায় দেয়ালে। দু হাতে সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে রাফসানকে সরিয়ে নিজের ঠোঁট মুছে রুমাল দিয়ে সিয়াম বাহিনী ঝাঁপিয়ে পড়ে রাফসানের ওপর। যে যেখানে থেকে পারছে আঘাত করছে রাফসানের দেহে। কিছুক্ষণ আঘাত করে তারা চলে যায় সেখান থেকে। ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে রাফসানের। ডান হাত দিয়ে ঠোঁটের কোণায় ঝরে যাওয়া রক্তটুকু মুছে তাকায় সামনের দিকে। অনেকেই তাকিয়ে আছে ওর দিকে। পাগলের মতো ছেলেটা পাবলিক সার্কাস দেখে যেমন করে ঠিক তেমনভাবেই তাকিয়ে আছে। মাথা চুলকাতে চুলকাতে পকেট থেকে হাত দিয়ে দেখে সিগারেট আছে কিনা। নেই একটাও। মাথায় সিগারেটের নেশা চেপেছে। মেহেদি আর আদি বসে বসে সিগারেট টানছে ভবন এড়িয়ে বাইরে। রাফসানের চোখ এড়ায়নি সেটা। বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে যায় তাদের কাছে। ভাই সিগারেট হবে একটা? কথাটা বলে মাথা চুলকাচ্ছে রাফসান। আদি ভাবা চাকায় খেয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে। এর আগে কখনো দেখেনি তারা। আদি মনে মনে ভাবে জুনিয়র হবে, তাই জিজ্ঞেস করে, কত সেমিস্টার? ভাই 3য় সেমিস্টারে। স্বস্তির নিঃশ্বাস ফেলে আদি। সেম ব্যাচ, মনে হয় অন্য ডিপার্টমেন্ট। বলেই হাত বাড়িয়ে দেয় মেহেদি। তা আগে কখনো দেখিনি যে এই ক্যাম্পাসে। মাসখানেক হলো এসেছি ক্যাম্পাসে। হে, আমি মেহেদি আর ও আদি। ভদ্রভাবে রাফসানের হাতে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি রাফসান। বলেই পাশে বসে তাদের। সিগারেট দে একটা। এবার মেহেদি স্তব্ধ হয়ে যায়। মাত্র দেখা হলো আর এক্ষুনি তুই তুকারি করছে। তুই তো ভাই আজব জিনিস। একটু আগেই তো সিয়ামের হাতে উত্তম মাধ্যম খেয়ে আসলে, আর এখন এমন স্বাভাবিক কেমনে করে? মেহেদি কথাটা বলে পকেট থেকে ডাবি বান্টের একটা সিগারেট বের করে দেয়। রাফসান কোনো কথা না বলে আগুন জ্বালায় সেটাতে। স্বাদ নাই, কেমন যেন ভ্যাপসা ভ্যাপসা লাগে। কিন্তু কিছু বললো না রাফসান। আপাতত এটুকু দিয়ে চালাতে হবে। কোনো ক্লাস নেই আজ। ক্লাস থাকলেও হয়তো ক্লাসরুমের টেবিলের সাথে থাকা মাথা ঠেকিয়ে ঘুম ছাড়া কিছুই হতো না রাফসানের। ভার্সিটির প্রথম গেট থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে সে। পেছন থেকে কারো ডাক শুনে সেদিকে তাকায় রাফসান। মাহফুজ স্যার। এই রাফসান, দাঁড়াও। জি স্যার। কোথায় যাচ্ছ? বাসায় স্যার। গাড়ি নেই তোমার? আছে স্যার। তাহলে হেঁটে যাচ্ছ কেন? সৃষ্টিকর্তা আমাদের শরীরে দুটো পা দিয়েছেন, যা দামি গাড়িতে চড়ার চাইতে বেশি আরামদায়ক। আমি তা দিয়েই চলাচল করি। কষ্ট হয় না তোমার? স্মৃতিতে ডুবে যাওয়া নৌকার মাঝি আমি স্যার। কষ্ট কি জিনিস জানিনি আজও। এত গম্ভীর কেন তুমি?
হেসেই থমকে যায় রাফসান। চোখের কোণে ছলছল করছে জল। মাহফুজ স্যার বুঝতে পারে তার জীবনের অধিকাংশই কষ্টে অতিবাহিত হয়েছে। মাহফুজ স্যার বললেন, সিগারেট খাবে? মাথা নিচু করে আছে রাফসান। বকাটে হলেও স্যার মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক হবে না। তখনকার কথা মনে হতেই আরও লজ্জাবোধ করছে। স্যারের সাথে বেয়াদবি করা ঠিক হয়নি। মাথা তুলে রাফসান বলল, সরি স্যার, ক্লাসরুমের ঘটনার জন্য। আমি তখন অন্য স্থানে ছিলাম। ইট ইজ ওকে ইয়াং ম্যান, এই সময় একটু একটু হয় সিগারেট নিতে পারবো বন্ধু হিসেবে। এখন ক্লাস কিংবা ভার্সিটির ভিতরে নেই যে স্যার ভাববে, বন্ধু ভাবতে পারো। রাফসান স্যারের কথা শেষ না হতেই তার হাতে সিগারেটটা টান দিয়ে নিয়ে নেয়। বলেই রাফসান, আরে ইয়ার কি যে বলবো, এমন পরিস্থিতিতে আছি তা বলার বাইরে। সিগারেটের ধোয়া আর কাজ হয় না, গাঁজা লাগবো, পারবি এনে দিতে? মাহফুজ স্যারের কাঁধে হাত রাখে। ভয়ে হাঁটু কাঁপতে শুরু করেছে মাহফুজ স্যারের। ছেলেটা নিশ্চয়ই পাগল হয়েছে। মনে মনে বলে রাফসানের হাতটা সরিয়ে পিছন ফিরে দেয় এক দৌড়। খেয়ে দেখে মাহফুজ স্যারকে। রাফসান হাসছে মন খুলে। সামান্য এতটুকুতেই ভয় পালিয়েছে স্যার, অথচ আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল। বাসে এসে নিজের ময়লা কাপড় চোপড় খুলে আয়নায় সামনে দাঁড়ায় সে। বুকের ওপর একটা বুলেটের আঘাত, ধারালো তরোয়ালের আঘাতে বুকের বা পাশটা ক্ষত বিক্ষত। সাদা শার্টের আড়ালে পড়ে মুহূর্তেই সেই ক্ষত। বারবির চুলগুলো এলোমেলো করে আছে। দাড়ি গোপ জট বেঁধেছে প্রায়। ফ্যানের বাতাসে কাজ হয় না। ছাদে চলে যায় সে। উত্তপ্ত রোদের মাঝে শীতল বাতাসে শুয়ে আছে সেখানে। উত্তপ্ত ছাদের ঝলসানো গরম পিঠের চামড়া পুড়িয়ে ফেলছে। তাতে তার কিছুই মনে হচ্ছে না। এ তো রোজকার কাজ, অভ্যাসে পরিণত হয়েছে। বস, রাফুর কোনো খোঁজ মেলেনি আজও। এদিকে ব্ল্যাক ড্রাগন তাদের প্রধান অস্ত্রটাকে হারিয়ে বেসামাল হয়ে উঠেছে ক্রমশই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে আবির। নাইট বাজারের প্রধান গ্যাংস্টার গত 17 বছর ধরে ব্ল্যাক ড্রাগনকে মুছে ফেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যে স্বপ্নই থেকে যায় এটা তাদের কে বোঝাবে। সিগারেট টান দিয়ে আবির বলল, যে করে হোক আমার রাফুর দেহ থেকে আলাদা মুন্ড চাই। যে এনে দিতে পারবি তাকে পুরো একটা শহর দিয়ে দেব। কিন্তু বস, আমাদের মাঝে যেই রাফুকে সামনাসামনি দেখেছে তাকে আর জীবিত পাওয়া যায়নি। আমরা চিনব কিভাবে সে রাফু? গম্ভীর প্রশ্ন। আবির ভাবনায় ডুবে যায়। হঠাৎ করে পাশ থেকে আলিফ বলে, বস, যেহেতু আমরা কেউ রাফুকে চিনেই না, কিন্তু ওদের গ্যাংয়ের মেম্বারদের তো চিনি। মূল গ্যাংয়ে না ঢুকে শহরের মাঝে লুকানো সদস্যদের নির্যাতন করেই তো বের করতে পারি। সবচেয়ে ভালো হবে মেয়ে সদস্যদের নির্যাতন করলে কাজটা সহজ হবে বলে আমার মনে হয়। অগ্নিদৃষ্টিতে তাকায় আবির আলিফের দিকে। মাথা নিচু করে ফেলে সে। আবির বলে, ভালো আইডিয়া। তোরা আলিফের বলা কাজ অনুযায়ী সন্ধান শুরু করে দে। দেখি বেটা রাফু কতদিন গর্তে লুকিয়ে থাকে। রাত তখন 12টা। জিন্স আর টি শার্ট পরে বাইক চালাচ্ছিল সাইমা। খোপায় বাঁধা চুলগুলো ঘাড়ের এক পাশ হয়ে আছে, অন্য পাশে ছোট করে একটা কালো ড্রাগনের ছবি। সমস্ত দেহের আকর্ষণ ওই ড্রাগন। তার পথ আটকায় গোটা 10 ছেলে, বেস্ট সিরিয়াল কিলার সবগুলো। বাইক থামিয়ে ওদের সামনে দাঁড়ায় সাইমা। সামনে থাকা ছেলেটার মধ্যে একজন বলে উঠল, মিউ দ্য ব্ল্যাক ড্রাগনের সিক্রেট এজেন্ট। চমকে ওঠে সাইমা। তার সিক্রেট নাম কি করে জানলো তারা? পেছন ফিরে দৌড়ে পালানোর জায়গাও নেই, ঘেরাও করে ফেলেছে তারা। তবুও সে পালানোর চেষ্টা করে। বৃথা হয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। গাল ফেটে রক্ত ঝরছে, ঠোঁটের পাশ দিয়ে চুইয়ে চুইয়ে রক্তের স্রোত। হেলমেটটা পড়ে আছে রাস্তার এক পাশে। এমন সময় ওদের মধ্যে দুইজন দুই হাত ধরে আছে, আর একজন বুকের কাপড় টেনে ফেলার চেষ্টা করছে। হঠাৎ থমকে যায় সময়। মিওর বুকের ওপর ধরা হাত দুটো দেহ থেকে আলাদা হয়ে গেছে। কাটা হাত দুটো পড়ে আছে মিওর শরীর ওপর। 10 জন সিরিয়াল কিলার তাকিয়ে আছে সামনে। তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে একদম মধ্যবয়স্ক যুবক। লাল রক্তে ভেজা সেই তরোয়াল। মিও হাসছে। রক্তে মেখে গেছে তার সমস্ত মুখ। হাত দিয়ে পরিষ্কার করেই বলল, তোদের বাপ এসে গেছে। বলি আবারও পৈশাচিক হাসি হাসছে সে। আলিফ মিওর মুখ বরাবর একটা লাথি মেরে দাঁড়ায় রাফুর সামনে। কালো রেইনকোট শরীরে জড়ানো তার। বড় বড় চুলের মাঝে কালো কাপড় বাঁধা তার মুখে। ধমকা হাওয়ায় জড়িয়ে গেছে এই শহর। সামনে 10 জন সিরিয়াল কিলার। একাই সামনে দাঁড়িয়ে আছে রাফু। নিস্তব্ধতা ছেয়ে গেছে, ঘোর অন্ধকার নেমে আসে। যতক্ষণ সে অন্ধকার পরিষ্কার হয়ে আসছে ততক্ষণ সামনে 2 ফুট স্তূপ কাটা লাশের ওপর দাঁড়িয়ে আছে রাফু। হাতে আলিফের কাটা মাথা। মিও নিজের ঠোঁট মুছে
বসে রাফুর সামনে। এখন হাঁটু পিচঢালা রাস্তার ওপর হাঁটু ভর করে মাথা নিচু করে আছে। হঠাৎ করে রাফু মিহুর চুল ধরে টেনে তুলে পাশের দেওয়ালে ঠেকিয়ে তলোয়ারটা তার বুকের আধা ইঞ্চি ঠেকিয়ে বলল রাফু। ওরা কারা ছিল? রাফুর চোখে অগ্নিদাহ জ্বলছে। রাফুর বুকের ব্যথায় কাতর মিউ আজ পর্যন্ত রাফুর চেহারা দেখেনি, শুধু নাম মাত্রই শুনেছে। রাফু এক আতঙ্ক। হঠাৎ সে আতঙ্কের মৃত্যু হয়, দৈহিক মৃত্যু নয়, মানসিক মৃত্যু। কেন বা কিসের জন্য তা অজানা সবার কাছে, কিন্তু কাউকে খুঁজছে সে। কাদের কথা বলছেন? চোখে জল গড়িয়ে পড়ছে মেয়র। রাফু আবার বলল, সেদিন রাতে কারা ছিল? আপনি কি বলছেন বস? আমি কিছুই বুঝতে পারছি না। সেদিন রাতে আমার আর আমার ভালোবাসার উপর কে বা কারা হামলা করেছে? আমি জানি না বস। আমি জানি তারা ব্ল্যাক ড্রাগনের লোক। আমি তাদের ফাইটিং টেকনিক দেখে বুঝতে পারি ওরা ড্রাগনের কেউ। কিন্তু কে বা কারা আমার উপর অচেতন অবস্থায় হামলা করেছে, তাদের মাঝে একজনের হাতের কাটা অংশ রয়েছে আমার কাছে, যেখানে ব্ল্যাক ড্রাগনের ট্যাটু লাগানো। বিশ্বাস করেন বস, আমি জানি না তারা কারা। এ নিয়ে দলের ভিতরে কথাও হয় না। ভিতরের কেউ এটা ধামাচাপা দিতে চাচ্ছে। বস, রিফাতের অ্যাক্সিডেন্টে হাত কাটা পড়েছে, সে খবর চলছে দলের ভিতরে খুব গোপনে। রিফাত কোথায় এখন? জানি না বস। রাফুর তলোয়ার মিউর বুক থেকে সরিয়ে আনে। রক্তের স্রোত বয়ে চলে মিউর বুকে। ক্ষত শরীরে বসে পড়ে সেখানে। রাফু ধোয়ার মতো মিশে যায় শহরের বুকে। সকাল তখন 10টা। সকল পত্রিকার হেডলাইন, আগন্তুক এই শহরে মৃত্যুর খোঁজ। রাশের পাহাড়ে রাস্তার অন্ধকার। আবিরের টেবিলের ওপর খবরের কাগজ পড়ে আছে। আলিফ সহ আরও 10 জন সিরিয়াল কিলারের রাশের ছবি স্পষ্ট। নির্মত হত্যা করেছে তাদের। অন্তুর মাথা উঁচু করে বলল, বস, আলিফ তো কাল ড্রাগনের একজন এজেন্টের কাছে গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কিন্তু অন্তু থামিয়ে আবির বলল, ওদের মৃত্যু কি কোনো পুলিশের হাতে হয়েছে? না বস। তাহলে কি ওই এজেন্টের হাতে? মনে হয় না বস। একটা মেয়ে 10 জন বেস্ট কিলারদের সাথে পেরে ওঠার কথা না। তাহলে কাজটা রাফুরেই হবে। আলিফ মরে গেছে ঠিক, কিন্তু মরার আগে আমাদের অর্ধেক কাজ করে দিয়ে গেছে। রাফু এই শহরেই আছে, কোথাও গুপ্তি মেরে। ওনারা থানার লাশগুলো রিপোর্ট করা হয়েছে। বেশ ক্রিটিক্যাল কেস মনে হচ্ছে। ক্রিমিনাল কোনো ক্লু ছেড়ে যায়নি এখানে। সব কয়টা লাশের থেকে দেহর অংশ বিশেষ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। খুনি কোনো মামুলি একজন নয়, একজন হতে পারে, কিন্তু কেন এমন হয়েছে? কেন গ্যাংওয়ার নয় তো? তাহলে তো বেশ বড় সমস্যা। চিন্তায় মগ্ন সাব ইন্সপেক্টর হুমায়ুর কবির। কেসটা ঘেটে দেখতে হবে। পার্সোনাল বাইকটা নিয়ে বাইর হয় ঘটনাস্থলে। শহরের মাঝামাঝি রাস্তায় ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলটি পুলিশের নজরদারিতেই আছে, চারপাশে কেউ আসতে যেতে না পারে। হুমায়ুর স্যার সেখানে পৌঁছে ঘটনাস্থলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। চারপাশে শুধু রক্তের ছাপ। একটু দূরে এটিএম বুথ। সিসি ক্যামেরা দ্বারা বুথের চারপাশে নজরদারি করা হয়, সেখান থেকে কিছু পাওয়া যেতে পারে। হুমায়ুর কবির রাতের ভিডিও ফুটেজ সংগ্রহ করে থানায় ফিরে গোয়েন্দা বিভাগের সাথে মিটিং করে ভিডিও ফুটেজ প্লে করে। সামান্য ফুটেজ মিউর চেহারা অস্পষ্ট দেখা যায়নি। রাফুর চেহারাও কালো কাপড়ে বাঁধা, কিন্তু আলিফের সাথে থাকা সিরিয়াল কিলারদের অনেকেই চিনে ফেলেছে। তারা বলে উঠল, এরা তো টপ সিরিয়াল কিলারদের মধ্যে আসে। ক্রিমিনাল রেকর্ডে তাদের অনেক ফাইলে ধুলো জমে গিয়েছে প্রমাণের অভাবে। হুমায়ুর কবির ভাবনায় ভেসে যায় প্রশ্ন তুলে, এরা যদি টপ সিরিয়াল কিলারদের মধ্যে থাকে, তাহলে এদের যে একাই খুন করেছে তার লেভেল কতটুকু? চিন্তার বিষয়। যে করেই হোক এই কিলারকে বের করতে হবে। প্রথমে মেয়েটাকে খুঁজতে হবে। কি বলেছে তার কাছে? এলোমেলো চুলে রাফসান প্রবেশ করে ভার্সিটির প্রথম গেট থেকে। সিয়াম তার বন্ধুরা ক্যাম্পাসের একপাশে বসে এক মেয়েকে র্যাগিং করছে। ওড়না নিয়ে নিচ্ছে, তার নাচতে বলছে একটা বাজে গানে। মেয়েটাও মনে হয় তত সুবিধার নয়, ওই টাইপেরই মেয়ে। চোখে কোনো ভয় নেই, নেই লজ্জা। তাদের ইশারায় নাচছে, মাথা নিচু করে খেটে পড়ে সেইখান থেকে। হাতে একটা বই নিয়ে রাফসানের পাশে এসে দাঁড়ায় মাহফুজ স্যার। হ্যালো ইয়াং ম্যান। হ্যালো, কেমন আছো তুমি? বিষাদে জর্জরিত। তা এই বিষাদের কারণটা কি জানতে পারি? স্যার, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কি? ইম্পসিবল। তাহলে এত পার্সোনাল প্রশ্নের উত্তর জানতে চেয়ে লাভ নেই। তুমি তো দেখছি। স্যারের কথা মুখ থেকে টেনে নিয়ে রাফু বলল, থাক স্যার, প্রশংসা করতে হবে না। ইডিয়েট। জন্মগত স্যার। অসভ্য। স্যার, রক্তে মিশে আছে। দাঁত কটমটিয়ে চলে গেল মাহফুজ স্যার। রাফসান কাঁধে ঝুলানো ব্যাগ থেকে একটা রেড বুল নামক ড্রিঙ্ক বের করে পান করতে শুরু করলো। পেছন থেকে তিথি রাফসানের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, আমার বান্ধবী
সাইমাকে দেখেছেন কোথাও? বলেই তিথি তার মোবাইলটা সাইমার একটা ছবি তুলে ধরে ওর সামনে। মেয়েটার কি ফিগার মাইরি, মন চাচ্ছে। বলেই তিথির হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় সিয়াম। রাফসানের পিছু নিয়ে আসছিল সিয়াম। তিথির মোবাইল সাইমার ছবি দেখে মন্তব্যটা সেই করে। ভাই, কাজটা ঠিক হচ্ছে না। নিচু স্বরে কথাটা বলল রাফসান। সিয়াম চাইছিল রাফসান কিছু বলুক, ঠিক তখনই সিয়াম রাফসানের শার্টের কলার ধরে বলল, আমি যাই করি তাতে তোর কি রে? বলেই ধাক্কা দিল রাফসানকে। ভাই, আপনার ঘরেও তো মা বোন আছে, মেয়ে জাতিকে সম্মান দেন ভাই। শালা, তোর কত বড় কলিজা, আমাকে জ্ঞান দিতে আসিস? আমি এখানে এই মুহূর্তে রেপ করব, তাতে তোর বাপের কি রে? কথাটা শেষ না হতেই চোখ ঝাপসা দেখতে শুরু করলো সিয়াম। ঠোঁট কেটে গেছে ওর। মুখের কাছে হাত নিতেই সামনে একটা দাঁত হাতে চলে পড়ে। সামনে সিনা টান করে দাঁড়িয়ে আছে রাফসান। বারবে চুলগুলো পেছনে গুছিয়ে বেঁধে ফেলে সে। মাটিতে পড়তে পড়তে সিয়াম বলল, তুই আমার গায়ে হাত তুলেছিস, তুই জানিস আমি কে? কি আমার পরিচয়? আমার ভাইকে? কি এমন পরিচয় তোর, শুনি একটু। রাগে তার চোখ লাল হয়ে গেছে। আর যাই হোক, মায়ের জাতিকে নিয়ে কটূক্তি হজম করতে পারবে না রাফসান। তা ব্ল্যাক ড্রাগন নাম শুনেছিস? হ্যাঁ, হিসু করে দিবি তুই আমার ভাইয়ের পরিচয় জানতে পারলে। রাফসানের হাঁটু কাঁপতে শুরু করে দেয়। আমতা আমতা করে বলল, আপনার ভাই কি গ্যাংস্টার? রিফাত। আর কিছু বলল না সিয়াম। সিয়ামের বাহিনী সিয়ামকে তুলে। রাফসান পেটে দুটো লাথি মারে সিয়াম। আমার উপর হাত তোলা হয় তাই না? বলেই ওর হাতে দুটো আঘাত করে আয়রন শট দিয়ে মনে তৃপ্তি নিয়ে চলে যায় সিয়াম। এই অত্যাচার হজম করে চলে আসতে চাইছে রাফসান। পেছন থেকে তিথি বলল, কি দরকার ছিল ওদের সাথে ঝামেলায় জড়ানো? আমি জানতাম না ওর ভাই এত বড় গ্যাংস্টার। এখন জেনেছেন তো? হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট? ম্যানেজমেন্টে আছি, 3য় সেমিস্টার। আমি তিথি, মার্কেটিংয়ে, সেম ব্যাচ। ও গুড। ভার্সিটিতে নতুন নাকি? এর আগে কখনো দেখিনি যে। হ্যাঁ, মাত্র 1 মাস হলো এসেছি। চলো কোথাও বসি। দুঃখিত, আমার ক্লাস আছে। বলেই চলে যায় রাফসান। আনমনে থাকে সবসময়, কখন কি করে তা নিজেও বুঝতে পারে না। রাফসানের বাবা এই শহরের ওয়ান্টেড ক্রিমিনাল, ব্ল্যাক ড্রাগন এর সৃষ্টিকারী। আর এইসব থেকে দূরেই চলেছে। রাফসান এসব ভালো লাগে না। প্রীতার মুখ দেখতেও দেখে না কয়দিন হলো। হাসপাতাল থেকে ফোন আসে তিথির কাছে। সাইমা ফোন করেছে। ওই হারামি, কোথায় তুই? আমি তোকে কতবার ফোন করেছি, বন্ধ বলছে। ফোনটা রিসিভ করে কথাগুলো বলল তিথি। নরম কণ্ঠে জবাব দিল সাইমা, দেখ বইন, রাতে সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্যথা পেয়েছি, তাই হাসপাতালে ভর্তি আছি। কোন হাসপাতালে বল, আসছি। সাইমা ঠিকানা বলতেই ফোন রাখে তিথি। দ্রুত চলেছে তার কাছে। রাফসানকে অন্যরকম লাগছে আজ। চুলগুলো পেছনে গোছানো, দাড়িতে জট বাঁধানোর মতো সোজা হয়ে আছে। কালো ঠোঁট অন্যরকম। মাহফুজ স্যারের কাছে আজ লাস্ট বেঞ্চে বসে আছে রাফসান। মোবাইলে গেমস খেলছে। গেমসের ডিসকাউ শব্দে বিরক্ত হচ্ছে পুরো ক্লাস। বিরক্ত হয়ে মাহফুজ স্যার বলল, এই হ্যালো, ক্লাস ভালো না লাগলে বের হয়ে যাও আমার ক্লাস থেকে। তুই আর তোর বোরিং ক্লাস তুই কর। মনে মনে বলতেই বের হচ্ছিল রাফসান। কি যেন বুদ্ধি করে বলল, স্যার, আপনার এই বোরিং ক্লাসের চাইতে অদ্রিতা ম্যামের ক্লাস ভাল লাগে। বলেই রাফসান হাঁটা দেয় মাঠের দিকে। পেছনে স্যার বলছিল। এই ছেলে, এই কি বলবে তুমি? রাফসানের পিছু ফিরে তাকায় না। মুচকি হাসি হাসছে সে। তার কাছে এগুলো ভালোই লাগে। সময় যাবে এইভাবেই। হুমায়ুন কবির যে লাশের পোস্টমর্টম রিপোর্ট নিয়ে ঘাটছে, কিছু মিলছে না। কিছু তথ্য সংগ্রহ করেছে তারা। জানতে পারে নাইট বাজারের গ্যাংয়ের লোক ছিল মৃত ব্যক্তিরা। কে মেরেছে তাও জানা। পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে। সাইমা হাসপাতালে বুকের ক্ষতস্থানে চেহারায় ব্যান্ডেজ করে বসে আছে। তিথি পৌঁছাতেই বলল সাইমা, তিথি, রাফু তো রিফাতকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ থমকে যায় তিথি। রাফু নামটা শুনে গ্যাংয়ের হয়ে কাজ করছে বহু বছর হয়ে গেল, কখনো চেহারা দেখেনি। শুধু শুনেছে এই নজর যার দিকে যায় তার মৃত্যুর হৃৎপিণ্ডর কম্পন ধরে। তুই আর কি জানিস? গম্ভীর হয়ে কথাগুলো বলে তিথি। দেখেছিস ওকে? না দেখিনি, অন্ধকার ছিল। রাফু গ্যাং ছাড়েনি, ওকে হত্যা করার চেষ্টা হয়েছিল। কি বলিস এগুলো? হ্যাঁ সত্যি বলছি, রাফু নিজ মুখে বলল। আমি রিফাতের খোঁজ পেয়েছি হয়তো সাইমা। কি বলিস? হ্যাঁ, যাকে খোঁজার জন্য ভার্সিটি জয়েন করেছি সে সিয়াম ছিল, রিফাতের ছোট ভাই। আজ ভার্সিটিতে এক গ্যাঞ্জামের সময় সিয়াম সত্যটা বলে ফেলে সবার সামনে। ওহ শিট, সিয়াম কোথায় আছে এখন? ভার্সিটিতে আছে।
চল তাড়াতাড়ি। ভার্সিটি, সিয়ামের উপর বিপদ আছে নিশ্চয়। আর তাছাড়া বস বলেছে রিফাদের খোঁজ যেন কেউ কিছুতেই না জানতে পারে, বিশেষ করে রাফুর মাথা ঠিক নেই, হাত পাগলা হয়ে ঘুরছে, কখন কি করে বসে কেউ টের পাবে না। তাই গতকাল রাতে যখন আমার কাছে জিজ্ঞেস করেছিল তখন মন গড়া ইতিহাস বলে দিয়েছি। কিন্তু রিফাত তো ড্রাগনের বেস্ট কিলার, তাহলে রাফু ওকে মারলো কেন? বললাম না, রাফুকে হত্যার চেষ্টা হয়েছিল, আর সেটা হয়তো গ্যাংয়ের ভিতরের কেউ। কিন্তু বস এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন করতেছে বুঝতেছি না। ঘাপলা আছে বস, আগে সিয়ামকে রক্ষা করি, তারপর দেখা যাবে। হ্যাঁ চল। বলে ওরা রওনা হয় ভার্সিটিতে। এই শহরে মাত্র এই ভার্সিটি ব্ল্যাক ড্রাগনের সকল গুপ্তচরদের ঘনিষ্ঠ স্বজনদের ভর্তি করানো হয় গোপনে। ভার্সিটি ম্যানেজমেন্ট পর্যন্ত এসব টের পায় না। ভার্সিটি পৌঁছে সিয়ামকে পাওয়া যায়নি, তারা খুঁজছে। কেউ বলেছিল হাসপাতালে গেছে, সেখানেও পাওয়া যায়নি ওকে। তবুও সারাদিনে সিয়ামের কোনো খোঁজ মেলেনি। মধ্যরাত তখন পার্টি করে ফিরছে সিয়াম। দুটো বাইক পথ আটকায় সিয়ামের। তিথি আর সাইমা কালো জ্যাকেট গায়ে হেলমেট খুলে নামে তার সামনে। সিয়াম তাকিয়ে আছে তার দিকে। ভার্সিটির সবচেয়ে চুপচাপ মেয়ে দুটো লেডি বাইকার, ভাবতেই স্বপ্নের মতো লাগছে তার কাছে। ঠাপ করে তিথি সিয়ামের বুকে একটা লাথি মারে, চুলগুলো ঠিক করে নিল আর বলল, এটা আমাকে বিরক্ত করার জন্য। মাটিতে পড়ে আছে সিয়াম। সাইমা সিয়ামের মুখে টেপ দিয়ে বেঁধে ফেলে। সিয়াম নিজেকে মুক্ত করার চেষ্টা করছে, পারছে না। তিথি বলল, সাইমা, ওকে এখন কোথায় নিয়ে যাবি? বস বলছিল ওকে নিয়ে রেস্ট হাউসে রেখে আসতে। কিন্তু রেস্ট হাউস তো চট্টগ্রামে। আমরা এখন চট্টগ্রামে যাচ্ছি। যাওয়ার সময় সিয়ামকে তুলে সামনে তাকাতেই কাউকে দেখতে পায় তারা। কালো বাইকের ওপর কালো হেলমেট পরে বসে আছে কেউ। তৃথি আর সাইমা মুহূর্তের মধ্যেই কোমরে বুঝে রাখা রিভলভারটা বের করে তাক করে তার দিকে। নিখুঁত নিশানা তাদের। বাইক থেকে নেমে হেলমেট খুলতেই চমকে যায় তারা। তিথি বলে ওঠে, রাফসান। সাইমা তিথির দিকে তাকিয়ে আছে। রাফসান বলল, রাফু। থমকে যায় সময়, অবাক চোখে তাকিয়ে আছে ওরা। রাফু আবার বলল, সিয়ামকে আমার হাতে তুলে দিয়ে কেটে যাও তোমরা, ওকে আমি দেখছি। হঠাৎ এক বিকট শব্দে হেলে পড়ে রাফসান। রক্তে মেখে যায় ওর মুখ। হঠাৎ বিকট শব্দে হেলে পড়ে রাফসান, রক্তে মেখে যায় ওর পুরো মুখ। সাইমার হাত থেকে ছুটে গেছে সিয়ামের থ্যাতলানো মুখ, মাথায় অর্ধেক থ্যাতলিয়ে গেছে। হেমে চোজ স্পাইপারের বুলেট আঘাতে তিথির হাত কাঁপতে শুরু করেছে। এমন বিভৎস অবস্থা দেখে সাইমা তিথিকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। রাফসান পিছঢালা রাস্তায় শুয়ে আছে, চেহারায় বিষণ্ণের ছাপ। এখন কি হবে? শেষ ভরসাটাও হাত থেকে ফসকে গেল। আমার যে তাকে দেওয়া কথা রাখা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে ক্রমশই। কি করব এখন আমি? কথাগুলো ভাবছে রাফসান। 1000 মিটার দূরে স্পাইপারের নিশানায় বসে আছে আশিক। সিয়ামের ওপর নিশানাটা একদম পারফেক্ট। এক বুলেটেই সিয়ামের খেল খতম। কানে ব্লুটুথ লাগানো ছিল ওর। কাজ শেষ হতেই বলল আশিক, বস, সিয়ামের খেল খতম। গুড। রাফু টের পেয়েছে কি এটা তোর কাজ? না বস, রাফু টের পাবে কিভাবে? স্নাইপার শট ছিল 1000 মিটার থেকে। ওর টের পাওয়ার আগে ওখান থেকে নিরাপদ স্থানে সরে যা। তুই জানিস রাফু টের পেলে কি হবে তোর? মৃত্যুর মুখে থেকেও তোর মৃত্যু হবে না, যন্ত্রণা দিতে দিতে মারবে। জি বস, কিন্তু বস একবার অর্ডার করেন রাফুর খেল খতম করে দিই। আমার নিশানা ওর মাথায় তাক করা। ঘাবড়ে যায় ফোনের ওপাশে থাকা মানুষটি। হিংস্র পশুর মতো চিৎকার করে বলে, তোর মাথা খারাপ? ওর মৃত্যু হলে মনে করছিস তুই আমি বেঁচে যাব? এক্ষুনি ওখান থেকে বেরিয়ে পড়। আশিক বুঝতে পারেনি কেন এতটা ঘাবড়ে গেছে ওর বস। নীরম কণ্ঠে উত্তর দিল, বলে, জি বস, বেরিয়ে আসছি। আশিক স্পাইপার গুটিয়ে ওখান থেকে চলে যায়। রাফসান চারিদিকে তাকাচ্ছে। কার কাজ হতে পারে তার উপর হামলা করানোর? কিন্তু আর কোনো বুলেট আসছে না তো তেরে, বুক ছিঁড়ে বের হচ্ছে না তো আর কারো। সাইমা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে বলল, বস কি ছিল এটা? কার সাথে শত্রুতা থাকতে পারে সিয়ামের? আনমনে ভেবে রাফসান বলল, তোমরা যেমন ওকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছো, ঠিক তেমনি অন্য কেউ শিয়ালের মতো ফাঁদ পেতে রেখেছিল। ওদের ধারণা রাফু হেরে গেছে, ভেঙে গেছে রাফুর মনোবল। কিন্তু বস ওরা কারা? হয়তো রিফাত। কিন্তু রিফাত তো সিয়ামের ভাই, সিয়ামকে কেন মারবে ও? নিজেকে বাঁচাতে মানুষ কত কিছুই না করে। নিজের গর্ভধারিণী মাকেও হত্যা করে মানুষ, আর এ তো তুচ্ছ ভাই।
মানুষ এমন। কিন্তু বস, আপনি তো রিফাতের নাগাল থেকে দূরে সরে গেলেন, শেষ আশাটুকুও হারালেন। যেখানে শেষ দেখো সেখানে শেষ হয় না, শেষ থেকেও কখনো শুরু হয়। বস, কি করবেন এখন? তোমরা বাসায় যাও, আমার মিশন আমি নিজেই শেষ করব। বলেই রাফু চলে যাচ্ছিল সেখান থেকে। হঠাৎ হামলা হয় ওদের ওপর। আবিরের দলবল সামনে থেকে ধেয়ে গুলি করতে থাকে। সাইমা তিথি আবারও দেয়ালের পিছনে নিজের দেহ লুকিয়ে ফেলে। রাফুর ডান কাঁধে একটা বুলেট ছিদ্র করে ঢুকে যায়, লুটিয়ে পড়ে মাটিতে। অন্ধকারে ধোঁয়াশা নামে রাফুর চোখে, ঝাপসা চোখে হৃদয়ে লুকানো সেই চেহারা ভাসছে। মিমের অস্তিত্বে দাঁড়িয়ে আছে সামনে, চোখ বুজে আসছিল রাফুর। আবিরের দলবল ঘিরে আছে রাফুকে। তাদের মধ্যে একজন জাকির আবিরের কাছে ফোন করে বলল, বস, রাফু খেলা শেষ, সামনেই ঘায়েল অবস্থায় পড়ে আছে। চিৎকার করে ওঠে আবির। ঘায়েল না, একদম শেষ করে ফেল। কথাটা শেষ না হতেই জাকিরের সামনে ওর সাথী দলবল সবার মাথা থেতলিয়ে যাচ্ছে। হইচই বেঁধে গেছে তাদের মধ্যে, লুকোনো জায়গাও খুঁজে পাচ্ছে না। যেখানে যায় সেখান থেকে বুলেট ছুঁড়ে এসে বুকে চিরে বের হয়ে যাচ্ছে ওদের। জাকিরের মাথার ওপর তাকিয়ে দেখে বিল্ডিংয়ের চারপাশে স্নাইপার হাতে দাঁড়িয়ে আছে আব্দুল, মুশফিক, হাসান, রিয়াজ আরও অনেকেই। শো শো করে 4-5টা গাড়ি এসে থামে। জাকির নিজের হাতের অস্ত্র ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত দুটো পিছনে ঘাড়ে রাখে। রাফু পড়ে আছে পিচঢালা রাস্তায়, রক্তের স্রোত বয়ে চলেছে সেখান থেকে। দ্রুত দৌড়ে এসে বুকে জড়িয়ে নেয় শহীদ হাসান, রাফুর বাবা, ব্ল্যাক ড্রাগনের লিডার। রক্তে লাল হয়ে গেছে শহীদ হাসানের হাত, থরথর করে কাঁপছে হারানোর ভয়, প্রিয় কাউকে হারানোর ভয়। ছায়া আচ্ছন্ন সেই মায়াটি রাফুকে ডাকছে হাত বাড়িয়ে। নিঃশব্দে চোখ বুজে যায় তার। সমস্ত অন্ধকার জগতে খবর হয়ে যায় রাফুর মৃত্যুর সংবাদ। কিছু লোক মানছে রাফু মারা গেছে, কিছু লোক বলছে প্রায় 7 দিন পর। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে সাইমা, কালো শাড়ির মাঝে কোমরে উকিয়ে দিচ্ছে কালো তিল। শ্যামলা দেহের রঙের মেয়েটা চোখে অদ্ভুত এক মায়া, কাজল দিচ্ছে চোখে। পাশের বেডে শুয়ে আছে রাফু, দুজন নার্স দেখাশোনা করছে তাকে। নিরাপত্তার জন্য সাইমা আর তিথির বাসায় রাখছে রাফুকে। তার ডান কাঁধে বুলেটের আঘাত করে জ্ঞান হারিয়ে ফেলে তৎক্ষণিক। মোটামুটি সুস্থ আছে এখন রাফু। জাকিরকে খাইয়ে খাইয়ে শরীরের শক্তি যোগাচ্ছে। পশুটাকে হজম করতে হলেও তো তাকে একটু মোটা তরচাজা করতে হয় নাকি? তেমনই করছে জাকিরের সাথে, নয়তো মেরে তৃপ্তি পাবে না রাফু। রাফুর মৃত্যুর সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো অন্ধকার জগৎ। আবিরের সন্দেহ হচ্ছে ব্ল্যাক ড্রাগনের পদক্ষেপের উপর। একদম নীরব, ঝড় আসার আগে যেমন নিস্তব্ধতায় ছেয়ে যায়, তেমনই নিস্তব্ধতায় ছেয়ে আছে। আতঙ্কিত হয়ে আছে আবির। জাকির ব্ল্যাক ড্রাগনের হাতে বন্দী। এখন তারা কোন দিক দিয়ে হামলা করবে সে আতঙ্কে খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। এমন হলে চলবে না। দলের শীর্ষ নেতাদের মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে হামলা করতে হবে ব্ল্যাক ড্রাগনের ওপর। এই সরে দাঁড়াও তোমরা, আমি দেখছি। বলেই নার্সদের সরিয়ে সাইমা হাতের সাবলান ভিজিয়ে কাপড় নিয়ে রাফুর শুকনো ক্ষতর উপর মুছে দিচ্ছে আর বলছে, কেমন লাগছে এখন? দুর্বল লাগছে শরীর, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সাইমা কথা বলছিল আর মুছে দিচ্ছিল ওর ক্ষতস্থান। চুলগুলো বারবার রাফুর মুখে আসছিল, বিরক্ত হচ্ছে বারবার। দরজা ঠেলে রুমে আসছে তিথি। হালকা ফর্সা দেহে টপ আর টাইট গেঞ্জি পরে আসছে। গলার কাছে থাকা হালকা নিচে বুকের ওপর তিলটা নজর কাটছে। রাফু হা করে তাকিয়ে আছে ওর দিকে। শুকনো ঠোকে কতখানি বৃষ্টি নামেনি সেটা শুনতে চেষ্টা করছে রাফু। আধশোয়া হয়ে রাফু বলল, তোমাকে সুন্দর মানিয়েছে তিথি। থ্যাংক ইউ বস। যত সব নষ্টামি। বলেই মুখ ভেঙচি দিয়ে চলে গেল সাইমা। কথাটা আস্তে আস্তে বলল, রাফুর কান পর্যন্ত পৌঁছায়। কিছু বলেনি রাফু। সাইমা চলে যাওয়ার পর বলল রাফু, কি করছো এখন? কিছু না বস, এই তো আপনার সেবায় নিয়োজিত। আমার সেবা তো নার্স করতেছে। না মানে ওই আর কি, দেখাশোনা করি। কোথায় দেখাশোনা করো দেখি? বস কি যে বলেন না, দেখাশোনা কিভাবে করে তা কি দেখানো যায়? কেন দেখানো যাবে না? দেখানো এত শখ যখন দেখিয়ে দিচ্ছি। বলেই ফিটিং গেঞ্জির ওপর উঠেই পেছন থেকে CZ75 SP01 মডেলের পিস্তলটা রাফুর দিকে তাক করে। রাফু বলে উঠল, হেই CP75 মাই ফেভারিট ওয়ান। ট্রিগার টিপটিক ধাই ধাই করে দুটা বুলেট নিস্তব্ধ হলো। মুচকি হাসি দিয়ে বলে তিথি, এমন দেখাশোনা করি। তিথির নরম কোমরে হাত দিয়ে বুকের ওপর নিয়ে নেয় রাফু। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে বলে, এতটা হিংস্রতা কোমলমতি মেয়েদের হাতে মানায় না। কারো সাথে থাকলে নিজেকে একটু কঠোর বানাতে হয় মিস্টার রাফু। কিভাবে হিংস্র মনে হলো?
এত কাছ থেকে দুটো বুলেটের শব্দ চোখের পলক পড়েনি যার। তাকে হিংস্র বলবো না তো কি বলবো? এই বুকে আর কত বুলেটের আঘাত সহ্য করবে বলতে পারো? দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। এখন মৃত্যুকে ভয় হয় না যতটা ভয় হয় আপন মানুষগুলোকে হারিয়ে। বলেই ক্লান্তির নিঃশ্বাস ফেলে রাফু। গভীর ক্ষত সৃষ্টি থেকে হৃদয়ে তার বহন করছে কাউকে না জানিয়ে তিথি। মেয়েটা শুয়ে ঠিক তার মতোই সুভাষ। মুখটা তার কানের পাশে নিয়ে মন ভরে নিঃশ্বাস ভিতরে নিয়ে চিরে উঠে বুকের মাঝ। দুহাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় তিথিকে। বুকটা জ্বলছে রাফুর দাউ দাউ করে, চোখের কোণে জল জমেছে, নরম ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। মুহূর্তে নিঃশ্বাস আটকে গেছে ভেতরে, দাউ দাউ করে জ্বলছে কিছু, ধুকধুক করে শব্দ হচ্ছে ভিতরে। তিথির ঠোঁট রাফুর বিষাক্ত ঠোঁটে একাকার, সমস্ত শরীর রিল্যাক্স মোডে চলে আসছে আস্তে আস্তে। নিজেকে মুক্ত করে বিছানায় ছেড়ে উঠে যায় তিথি। রাফু নিস্তব্ধ। সিগারেট আছে তিথি? না বস। বাহির থেকে আনতে পারবে? জি বস। একটা আকিজ বিড়ি আর বেনসনের প্যাকেট একটা। জি বস। আকিজ বিড়ি? অবাক হওয়ার মতো হাঁ করে আছে তিথি। রাফসান বলল, দুনিয়াতে সবকিছুর স্বাদ একটু একটু নিতে হয়, তবে আকিজ বিড়ি একটু স্পেশাল, কি জানো? না বস। এটার নেশায় বুক চিড়ে যায়, যা দামি ব্র্যান্ডে পাওয়া যায় না। কিন্তু বস। আমি কোনো কিন্তু খুঁজতে চাই না তিথি, আমার লাগবে এটাই সমাপ্তি। তিথি আর কোনো কথা বলে না, চলে গেছে রাফুর রুম থেকে। নাচ দুটোকে বাহির করে দেয় রাফু। দেহে জড়ানো নীল রঙের একটি কাপড়ের মতো কিছু, তা খুলে দাঁড়ায় আয়নার সামনে। বুকের ডান পাশ থেকে বড় ক্ষত, ছুরির আঘাতে সেই ক্ষতের সৃষ্টি। বুলেটের দাগটাও রয়েছে তার পাশে। বুকে হাত রেখে ভাবছে তার কথা দিয়েছিল দুজন একসাথে ছোট্ট সংসার বাঁধবে। ছোট্ট তুফান এসে তছনছ করে দিয়ে চলে গেছে, নিয়ে গেছে রাত জাগা স্বপ্ন। সেই স্বপ্নের প্রতিশোধের আগুন নিয়ে বেঁচে আছে রাফু। নিজের সহযোগীদের খুঁজে বেড়াচ্ছে অন্ধকারে ভয়ানক মৃত্যু নিয়ে। 2 বছর আগে তখন এক বর্ষার সকালে রাফুর সিগারেট শেষ। বাইরে তুমুল বৃষ্টি, বাসায়ও ছাতা নেই। বাইরে থেকে কাউকে নিয়ে আসতে বলবে তারও কোনো উপায় নেই। 3/4 প্যান্টের সাথে সাথে একটা গেঞ্জি পরে বাইর হয় বৃষ্টির মাঝে। দোকানগুলো প্রায় সব বন্ধ, ঝাঁপ ফেলে রেখে অনেক দোকানগুলো। টং দোকানে কোণঠাসা মানুষের ভিড় ঠেলে রাফু সিগারেট নিচ্ছিল। ঠিক সেই সময় গা ঘেঁষে দাঁড়িয়েছিল মিম। কাক ভেজা চুলের দুষ্টু কিছু চুল লেপটে ছিল গালে। অবাক হয়ে তাকিয়ে আছে রাফু। টুপ টুপ করে বৃষ্টির বাতাসে থমকে গেছে সে। চারপাশের মানুষ স্তব্ধ। মিমের গালে লেপটে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেই গাল সরিয়ে নেয় মিম। নাক মুখ কুচকিয়ে কেমন করলো মেঘ। অবশ্য করারই কথা, জানা নেই চেনা নেই, হঠাৎ করে এমন অসহ্যকর। ভয়ে তখন মিম কিছু বলতে পারেনি। রাফু তখন হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। দোকানদার মামাকে বলছে, মামা এত সুন্দর জিনিস দোকানে রাখছো কখন থেকে? মামা কিছুতেই বুঝতে পারলো না কি বললো। কোন কি ভাই, মোর দোকানে কোন জিনিসটা সুন্দর দেখলেন? মামা তুই তো দেখো না সুন্দর জিনিস তোমার দোকানে, নজর রাখে মামা, এই জিনিস যেন অন্য কারো না হয়। মামার কথায় মাথায় তো কিছুই ঢুকছে না। মামা আবার বলল, কোন জিনিস হান ভাই? তুমি চিনবা না মামা, যার বুঝবার সে বুঝছে। ও বুঝছি মামা, মিম আপার কথা কইতাছেন? রাফুর এই প্রথম মিমের নাম শুনেছে। ধুক করে উঠেছে মনে। মিম মামার দিকে তাকিয়ে বলল, ওই মামা, তোমাকে কে বলছে আমার নাম বলতে? যত সব এসব মাস্তান টাস্তান যেন আমার দিকে না তাকায় মামা। বলেই মিম বেরিয়ে গেল দোকানের আড়াল থেকে। বৃষ্টির প্রতিটা ফোঁটায় তাকে ছুঁয়ে যাচ্ছে। হিংসা হচ্ছে রাফুর। এলাকার সবাই জানে রাফু ছোটখাটো মাস্তান। পাড়ায় এসে আড্ডাবাজি এটা নিত্যদিনের কাজ। সেই সুবাদে তাকে চিনে মিম। রাফুর নাম তো পুরো অন্ধকার জগতে কাঁপে, সে কথা সবারই অজানা। মামা সিগারেটের টাকা পরে নিও। বলেই রাফু বেরিয়ে পড়ে মিমের পিছে পিছে। বৃষ্টির ঝুমঝুম শব্দে, মেঘের গর্জনে নিস্তব্ধ শহর। এই যে সুন্দরী। মিম হাঁটছে কোনো শব্দ ছাড়াই, শীতে কাঁপছে। রাফুর সামনে দাঁড়িয়ে পথ আটকায় ওর। এই যে কথা কানে যাচ্ছে না বলেই মিমের বাহু ধরে ঝাঁকুনি দেয় রাফু। থরথর করে কাঁপছে ঠোঁটর। শরীরে থাকা জামাটা ভিজে শরীরের সাথে মিশে গেছে মিমের। নিশ্চয়ই জ্বর আসবে। পাশ থেকে একটা ছেলেকে ছাতা মাথায় ধরে যাচ্ছিল। ছেলের কাছ থেকে ছাতাটা নিয়ে মিমের মাথায় ধরে রাফু। নরম কণ্ঠে বলল, বেশি ভিজবে না, জ্বর আসতে পারে। বলেই মিমের হাতে ছাতা ধরিয়ে দিয়ে ছেলেটার কাঁধে হাত রেখে ফিরে যাচ্ছে রাফু। মিম বুঝতে পারে না ছেলেটা কেমন, দ্বিধায় পড়ে যায় সে। সন্ধ্যায় বৃষ্টি থামে। রাফু টঙের দোকানে মামার কাছ থেকে মিমের ঠিকানা পায়। সে অনুযায়ী পৌঁছে যায় সেখানে।
তখন পূর্বাকাশে অন্ধকার নেমে আসছে। জ্বর শরীর পুড়ে যাচ্ছে রাফুর, তবুও মিমের বাসার ছাদে অপেক্ষা করছে এক নজর দেখার জন্য। পাড়ার ছেলেপুলে বলেছে মেয়েটা রোজ সন্ধ্যায় ছাদে আসে, সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে আনমনে, কি যেন খুঁজে সব সময়। রাফু তাকিয়ে আছে সন্ধ্যা তারার দিকে। হঠাৎ মিম পাশে এসে দাঁড়ায়। কি দেখছেন ওদিকে? মিমের কথা শুনে তাকায় রাফু তার দিকে। কিছু বলছে না রাফু। মিম আবার বলছে, কতক্ষণ হলো এসেছেন? এই তো অনেকক্ষণ। কেন এসেছেন এখানে? আমার কিছু একটা হারিয়ে গেছে, খুঁজতে এসেছি। মিম আর কথা বলছে না, কেন যেন সবকিছু হঠাৎ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। রাফু নিচু স্বরে বলল, তাড়াতাড়ি করে ফেলছি কি? গরম খাবারে হাত দিলে হাত জ্বলে যায়, সেটা জানেন? একটু অপেক্ষা করে ঠান্ডা হলে তখন স্বাদ মেলে। আচ্ছা তাহলে আমি আসছি। একটু অপেক্ষা করবেন, কিছুক্ষণ একসাথে তারা দেখব। একটু নয়, সারা জীবন অপেক্ষায় থাকবো, একটু তোমায় দেখার জন্য। আমি তারা দেখার কথা বলছি। আমি তো তাই বলছি। আমার পৃথিবীতে নতুন এক নক্ষত্রের সৃষ্টি হয়েছে, যা আমার আকাশে তারা হয়ে গেছে। আপনার কথা বলতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হয় না আমার। বলি রাফু পিছু ফিরে। মিম থমকে গিয়ে আবার বলে। ঠিক তখনই মিম রাফুর কপালে হাত দেয়। পুড়ে যাচ্ছে হাত, জ্বর বেঁধেছে বেশ করে। মিমের কি সে অগ্নিদৃষ্টিতে তাকালো। রাফু ভয়ে তার ঠোঁট মিমের ঠোঁটে এক করে ফেলে। থমকে যায় সময়, গরমে পুড়ে যায় মিমের ঠোঁট। ঠক ঠক করে রুমের দরজায় টোকা দিচ্ছে তিথি। স্মৃতির বাইরে বের হয়ে তিথির দিকে তাকিয়ে বলে রাফু, এনেছো? হ্যাঁ। বলি রাফুর দিকে সিগারেটের প্যাকেট দেয়, সাথে দুটো আকিস বিড়ি। রাফু এক টানতে বলেছিল দুটোতে ভালোই হবে। ছোট প্যান্ট পরা ছিল রাফু, তার উপরে জিন্স আর টি শার্ট পরে তিথির সিজার 75 পিস্তলটা রিলোড করে কোমরে গুজে বাইর হয়। তিথি বলছিল, কোথাও যাচ্ছেন বস? কাউকে উপরে পাঠাতে। আসব বস। না, আমি একাই যাব। তিথি দ্বিতীয়বার কথা বলার সুযোগ পায়নি। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, নিচে নেমে গাড়িতে উঠে বলল, সেক্টর 5-এ চল। সেক্টর 5-এ জাকিরের কথা হয়েছে। জাকিরের মৃত্যুর সময় হয়ে এসেছে। দুর্বল লাগছে শরীর, তবু এখন থেকেই শুরু। শেষটা কখন হয় রাফুর নিয়তি। তখনই অপরিচিত নাম্বার থেকে একটা ফোন আসে। রিসিভ করতেই শুনতে পায় রাফু। বলেই ফোন রেখে দেয় রাফু। তোর মাল দুটো তো সেই জিনিস রাফু, বাসায় একা রেখে খুনের নেশা বেরিয়েছিস? যা খুন করে আয়, আমি আয়েশ করি একটু। আর শুনে রাখ, জাকিরের শরীরে ছিটে ফোটা ক্ষত হলেই তোর জিনিস দুটো শেষ। তিথির লাশ পাবি যদি জাকিরের কিছু হয়, আর সুন্দরী সাইমার লাশটা না হয় পরেই নিস। আগে আমার কাছে কিছুদিন থাক। আচ্ছা শোন, তুই কে আমি জানি না, ওদের দুজনকে কিছু করবি না, এটা আমার ওয়ার্নিং। তুই জাকিরকে একদম সুস্থ মতোই পাবি। টেনশনে চোখ বুজে আসছে তার। মোবাইল বের করে আব্দুল্লাহকে ফোন করে রাফু। বস অসময়ে? কোথায় তুই এখন? উত্তেজিত কণ্ঠ, রাফু কাঁপছে। দুর্বল শরীরে দুটো মেয়ের জীবন বন্দি এই ডিসিশনে। বস আপনার ফোনটা কাঁপছে, কোনো সমস্যা? আধা ঘন্টার মধ্যে আমার 200 লোক চাই, স্নাইপার, AK-47, যা পারিস তা নিয়েই তৈরি থাক। আমি ফোন করব তোকে। আচ্ছা বস। ফোন রাখে আব্দুল। রাফু শরীর ঝাঁকুনি দিচ্ছে বারবার। সেক্টর নাম্বার 5-এ এসে একটা বদ্ধ রুমে ঢুকে রাফু। কাঠের চেয়ারে বাঁধা জাকির। নিজের রাগ মেটাতে জাকিরের কাছে পৌঁছে মুখ বরাবর করে এক আঘাত। পিছে ছিটকে পড়ে সে, ঠোঁট কেটে রক্ত ঝরছে। রাফু ওর হাত বেঁধে গলায় পিস্তল ঠেকিয়ে নিয়ে চলেছে অপরিচিত মানুষদের পাঠানোর ঠিকানায়। শহরের বাইরে খোলা মাঠ, পাশে ছোট ছোট কয়েকটি পাহাড়ের মতো ময়লা স্তূপ। সেখানে জাকিরকে নিয়ে আসতে বলল। রাফু কোনো রকম দেরি না করেই সেখানে পৌঁছে যায়। হাতে গলা পেঁচিয়ে আছে 35 জন বেস্ট কিলার, চারপাশ দিয়ে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। জাকিরের মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে নামায় রাফু। সামনে হৃদয় তৃতীয় চুল মুঠো করে দাঁড়িয়ে আছে। রাফসান বলল, সাইমা কোথায়? একজনের বদলে একজনই যথেষ্ট। দ্বিতীয় জনকের কাপড় খুলছিলাম, শালি একটু বেশি ছিল তাই মেরে দিছি। বড়ি পিছনের দিকে পিস্তল তাক করে সাইমার লাশ দেখায় হৃদয়। তিথির চোখে বৃষ্টি ঝরছে। রাফু দৃষ্টি অন্ধ হয়েছে। সাইমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে ওর। যাকে সেই সুযোগের হাতে
খুলে রাফির পিস্তলটা নিয়েই দূরে সরে যায়। সবাই হা হা করে হাসছে। রাফু সন্দেহ ঠিকই ছিল, ওরা রাফুকে শহরের বাইরে কেন ডেকেছে, রাফু নামক আতঙ্ক থেকে মুক্তি পেতে। আনন্দে হাসছে তারা, তাদের জয় নিশ্চিত ভেবে নিয়েছে। হৃদয় বলে উঠল, কোন শেষ ইচ্ছে? চুপ হয়ে আছে রাফু, ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। রাফু চোখ রাখতে পারে না সাইমার দিকে, অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে। শরীরের শার্টটি খুলে সাইমার শরীর ঢেকে দেয় রাফু, রক্ত জমাট চোখে তাকায় হৃদয়ের দিকে। ও মা, ছেলের রাগ হচ্ছে। বলেই হা হা করে হাসে তারা। তিথির চুল ছেড়ে দিয়ে রাফুর দিকে পিস্তল ঠেকায় হৃদয়। আলভিদা মেরা দোস্ত। চারদিকে বাতাস ভারী হচ্ছে, রাফুর চোখে নিচের দিকে তাকিয়ে আছে। শ্যামলা দেখে বাতাসের ধুলোয় জমে যাচ্ছে, হালকা ঝড়ো সৃষ্টি হয়েছে মুহূর্তেই। চারিদিকে বাতাসে অন্ধকার হয়ে আসছে, শোষর শব্দে ওরা চারদিকে তাকিয়ে দেখছে কি হচ্ছে এসব। মাথায় রুমাল বাঁধা, হাতে কোচ মডেলের সব মেশিন গান সাজানো সৈন্যদল চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে হৃদয়কে। স্তব্ধ হয় ওরা সবাই। রাফু দাঁতে দাঁত মিশিয়ে হাসি দেখে থমকে যায় হৃদয়। হৃদয়ের সাথে থাকা বেস্ট কিলার ইঁদুরের মতো গুছিয়ে গেছে। অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করে রাফুর কাছে, নাক বরাবর ঠাই করে মারে এক ঘুষি। নিয়ন্ত্রণ না রাখতে পেরে মাটিতে পড়ে যায় হৃদয়। তিথি কান্না কণ্ঠে বলে ওঠে, রাফু সাইমার মৃতদেহের সাথে। আর কিছু বলতে পারেনি তিথি, হাউমাউ করে কাঁদতে থাকে। প্রাণপ্রিয় বান্ধবী ছিল সাইমা, তাদের আপন বলতে কেউই ছিল না। দুজন দুজনের সব কিছু ছিল। রাফির ভাবতেও ঘৃণা হয়ে গেছে সামনে পড়ে থাকা হৃদয়ের প্রতি। আবদুল্লার হাত থেকে অস্ত্রটা নিয়ে রাফুর তাক করা হৃদয়ের দিকে হাত জোর করে জীবন ভিক্ষা চাইছে হৃদয়। রাফুর অন্তরে এদের প্রতি মায়া নেই, ট্রিগার চাপ দিয়ে রেখে দিয়েছে রাফু। দেহ থেকে প্রসঙ্গের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মাঝে গর্তের সৃষ্টি। পেটে নাড়ি ভুড়ি বেরিয়ে আসছে। তীব্র রাগে দুই ম্যাজিক্যাল বুলেট আরও শেষ করে ওর দেহে। সারা মানুষের মতোই রক্ত ওর। বলেই অস্ত্রটা আবদুল্লার কাছে দিয়ে সাইমার শরীর আরও কিছু কাপড়ে জড়িয়ে চলে যায় রাফু। আবদুল্লা বাকি 40 জনকে গাড়িতে তুলে, 5টা গাড়ি বাইরে থেকে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয় সবগুলো গাড়িতে। শত্রুর ক্ষমা নেই ব্ল্যাক ড্রাগনে। কাঁচা মাটির গন্ধে ভেসে আসছে মাত্র মাটি দেওয়া কবর থেকে। বাঁশের ঘেরা দিয়ে কবরটা ঘেরা করে দেওয়া হয়েছে। হাঁটু গেড়ে বসে আছে রাফু, পাশে আরেকটা কবর। চোখের জল ফেলছে রাফু। হ্যাঁ, যে খুন করে তার চোখেও পানি ঝরে। পাশে এসে দাঁড়ায় তিথি। হাউমাউ করে কাঁদছে রাফু। জীবনের দ্বিতীয় কোনো নারীর মৃত্যুর নিজেকে দায়ী করছে সে। মাকে হারিয়েছিল, আজ দ্বিতীয়বার কাঁদছে সে। চুপ হয়ে যায় রাফু, শুয়ে আছে পাশে কবরের পাশে। আজ থেকে অনেকদিন আগের কথা। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মেঘের গর্জনে দুজন আলাদা হয়ে বসলো। আজকে বাসায় যান, শরীরের জ্বরও আছে, ডাক্তার দেখাবেন জলদি। বলে মিম যখন ছাদ থেকে নেমে যাবে তখনই আকাশ ভারী হয়ে বৃষ্টি নামে। রাফু দাঁড়িয়েছিল, ঠিক কতক্ষণ ছিল মনে নেই ওর। যখন চোখ খোলে রাফু সামনে একটা সাদা অ্যাপ্রন পরা ডাক্তার দেখে পাশে আরও কয়েকটা বেডে কিছু মানুষ শুয়ে আছে। এতক্ষণে সে বুঝলো হাসপাতালে আছে। কিছু না বলে উঠে বসে রাফু। ডক্টর সাবিনা বলল, কেমন আছেন এখন মিস্টার? ভালো থাকলে কি এখানে নিজেকে দেখতাম নাকি? ডক্টর সাবিনা অবাক হওয়ার মতো তাকিয়ে থাকে রাফুর মুখের দিকে। আশা করিনি আমার উত্তর মিলবে একজন রোগীর কাছ থেকে। বেশ ইন্টারেস্টিং মনে হলো তাকে। সে বলল, বর্তমানে শরীরে কি দুর্বল অনুভূতি হচ্ছে? চোখ খুললামই তো কেবল, অনুভূতি হওয়ার জন্য সময় তো দিবেন। গলায় নিঃশ্বাস আটকে গেছে সাবিনার। খুক করে কাশি দিয়ে উঠল সে। আচ্ছা ঠিক আছে, সময় নিন। কি বলেই যখন ডক্টর সাবিনা অন্য জায়গায় চলে যাবে, পেছন থেকে রাফু তখন বলল, ম্যাডাম একটা সিগারেট হবে, গলাটা শুকিয়ে গেছে। আপনি কি পাগল? অবাক হওয়ার মতো পিছনে ফিরে তাকিয়ে কথাটা বলল সাবিনা, চেহারায় মুচকি হাসির সাথে অবাক হওয়ার রিয়াকশন। আমি কি 10 মিনিটের জন্য বাইরে যেতে পারি কি? না, আপনি সুস্থ নন, বাইরে যাওয়া অসম্ভব। রাফু তার কথা শুনে বেড ছেড়ে উঠে যাচ্ছিল। তখনই ডক্টর সাবিনা নার্সের হাতে ওষুধের থালা থেকে সিরাজ নিয়ে রাফুর দিকে এগিয়ে বলল, খবরদার, এখান থেকে উঠে যাওয়ার চিন্তা ভাবলেও পেট ফুটো করে দিব, তারপর অপারেশন করে একটা কিডনি বের করে দিব। বসেন এখানে। ডক্টরের এমন ভয়ঙ্কর আচরণ দেখে গলা শুকিয়ে গেছে রাফুর। মনে মনে বলল রাফু, শালি ডক্টর নয় যেন ডাকাত। কিছু বললেন মিস্টার? না না, আপনাকে কিছু বলিনি। আপনার মতো এমন সুন্দর নম্র মানুষকে কিছু বলতে পারি? গুড, মিম নিয়ে আসছিল আপনাকে, বোন হয় আমার, সাবধান। আচ্ছা, তাহলে কি বাথরুম ইউজ করতে পারবো না? ডক্টর সাবিনা কিছুই বলে না। রাফু বেড ছেড়ে উঠে বাথরুমে ঢুকেই আব্দুল্লাহকে ফোন করলো। ভাই বাঁচা আমারে, ভাই বাঁচা। কি হয়েছে ভাই? কোথায় আপনি? বলিস না ভাই,
ওই যে মহল্লার পাশে যে হাসপাতালটা আছে না, কি যেন নাম ভুলে গেছি, ওই হাসপাতালের বাথরুম বন্দি আছি। বাঁচা ভাই। আরে বলেন কি ভাই, মিম ভাবি বাথরুমে আটকে রাখছে নাকি? আরে মিম নাও ডাকু বোন। ওয়েট, তুই মিমের কথা জানলি কিভাবে? ভাই লম্বা কথা, আমি হাসপাতালের নিচেই আছি, আসছি আপনার কাছে। রাফু আর কথা বললো না, ফোন রেখে বাইরে এসে বেডে বসে পড়েছে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। হাই ভাই, কেমন আছেন এখন? হাতে ফল নিয়ে হাজির আব্দুল্লাহ, সাথে রিফাত, আবিদ, রিয়াজ। তোর মাথা ফাটিয়ে ফেলবো শালা। ভালো থাকলে হাসপাতালের বেডে বসে থাকি নাকি? সেটাও কথা। সিগারেট দে। ভাই এটা হাসপাতাল, এখানে সিগারেট নিষেধ। ও, এখন বল তুই জানলি কিভাবে মিমের কথা? আর আমি যে হাসপাতালে, তা তুই কিভাবে জানলি? ভাই তুমি আজ হাসপাতালে 2 দিন, এই 2 দিন বেহুশ পড়েছিলে এখানে। তো তাতে কি হয়েছে? তোমাকে এখানে কে নিয়ে আসছে খেয়াল আছে? হ্যাঁ, মিম নিয়ে আসছে। সেই মিম খবর দিয়েছে আমাদের। তোমার মোবাইলে প্রথম ডায়াল করলে আমার নাম্বারই ছিল, সেখান থেকে। ও ভালো, এখন আমাকে এখান থেকে মুক্ত কর জলদি। এত তাড়াহুড়ো করলে চলে না বস, তোমার শরীরও ঠিক নাই। এখন বলছো যাবে, পরে যদি আবার অসুস্থ হও তখন কে দেখতে? তোর দেখতে হবে না, আমি ঠিক আছি। দেখি কে ঠিক আছে? ওদের পাশ কাটিয়ে মিম রাফুর দিকে আসছিল আর বলছিল কথাটা। রাফু একদম চুপ হয়ে গেছে। মিম আবার বলল, শরীর কেমন লাগছে এখন? এই তো সুস্থ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে কি এখান থেকে বাহিরে নিতে পারো মিম? দম বন্ধ হয়ে আসছে। তোমাকে থাকতে হবে যে 2 দিন এখানে, সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেতে পারবে। রাফু দ্বিতীয় কথা বাড়ায়নি। মিম জুস নিয়ে আসছে, সেটাই খেতে দেয় রাফুকে। জীবনে জুস মুখেও দেয়নি সে, আজ নাক মুখ বন্ধ করে একটানে খেয়ে ফেললো পুরো গ্লাস। আব্দুল্লাহ পুরো থমকে গেছে। পুরো অন্ধকার জগৎ যার নামে আতঙ্কিত, সে একটা মেয়ের সামনে বেড়াল। না জানি মেয়েটা কত বড় আতঙ্ক। আব্দুল্লাহ, মাথায় যা চলছে তা মোটেও নয়। রাফুর কথা শুনে মস্তিষ্ক চুপ হয়ে যায়। তার বেহুদা খেয়াল থাকে সবসময়। রাফু ভাবছে এখন থেকে কখন পালাবে যাবে সেটা। রাফু জুস খাওয়া শেষ হলে মিম বলল, আচ্ছা আমি আসছি তাহলে। মাথা নাড়িয়ে সম্মতি জানালে মিম চলে যায় ওখান থেকে। আব্দুল্লাহ হাসপাতালের সমস্ত খরচ মিটিয়ে আসতেই দেখে রাফু বেডে নেই। রিফাত বলল, রাফু পালিয়েছে। আব্দুল্লাহ সবাইকে নিয়ে বাইরে চলে আসছে। এখান থেকে আর কোনো কাজ নেই। টং দোকানের সামনে বসে সিগারেট মুখে দিয়ে বসে আছে রাফু। সিফাত রাফুর পিছনে দাঁড়িয়ে বলল, ভাই আমরা তাহলে আসি, চাঁদা তুলতে হবে। আচ্ছা যা তোরা। রাত তখন 12টা বাজে। রাফু মিমদের ছাদে দাঁড়িয়ে। বাসায় কেউ নেই মিমের। বাবা ব্যবসায়ী, ব্যবসার কাজে সবসময় বাইরে থাকতে হয়। মা গেছে নানু বাড়ি, সম্পূর্ণ বাড়ি ফাঁকা। ছাদে রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চুপে চাঁদ দেখছে মিম। রাফু বলল, ভালোবাসবে? জি না, আমি ভালোবাসি না। কথা দিচ্ছি রোজ রাতে চাঁদ দেখাবো। তুমি চাইলেও পারবে না রোজ রাতে চাঁদ দেখাতে। কেন পারবো না? চাঁদের কি হবে? চাঁদের প্রেম তো মেঘের সাথে, মান অভিমান হয় তাদের। তাই দেখো না মাঝে মাঝে চাঁদ কাঁদে, বৃষ্টি হয়ে ঝরে। অমাবস্যার রাতে চাঁদের দেখা মেলে না, সেদিন তারা লজ্জায় এক হয়। এগুলো কোনো কথা? হ্যাঁ, এগুলোই কথা। আমি নিয়েই আসবো। চাঁদ কি তোমার পিস্তলকে ভয় পাই নাকি? আমি তোমার জন্য চাঁদ বানাবো। পাগল নাকি তুমি? কেউ কি চাঁদ বানাতে পারে? হ্যাঁ আমি পাগল, চোখ বুঝো তুমি। মিম কথা বাড়ায় না আর, 2 হাতে নিজের চোখ আড়াল করে। কাচের তৈরি কৃত্রিম চাঁদ জলজল করছে তাতে। মিমের চোখ খুলে দেখে কাছেই চাঁদ। মন খারাপ হয় তার। রাফুর কাঁধ থেকে মাথা সরিয়ে বলল, কিছু কিছু জিনিস তার নির্দিষ্ট জায়গায় মানায়। তাকে কৃত্রিম পদ্ধতিতে তৈরি করে তার অপমান করা হয়, তার সৌন্দর্যের সাথে তামাশা করা হয়। আমি যাদের সৌন্দর্য আকাশেই দেখতে চাই, প্রতিদিন দেখতে হবে না চাঁদ। যেদিন চাঁদ তার নিজস্ব রূপ আমাদের উৎসর্গ করবে, সেদিনই দেখব ভালোবাসা রোজ চাঁদ দেখায় না মিস্টার মাস্তান। একে অপরকে সম্মান করার মাঝেই ভালোবাসা থাকে। রাফু কিছুই বলল না। মিমকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসতে চাইছিল, পারেনি। মিম নিজেকে শক্ত করে বলল, স্পর্শে ভালোবাসা খুঁজো না,
মন ভেঙে গেলে আর ভালোবাসা হবে না। মিম নিজের রুমে চলে গেছে মন খারাপ করে। রাফু বুঝতে পারেনি মিমের মন খারাপের কারণ। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চলে যাওয়ার দিকে। ফেরানোর জন্য ডাক দেওয়ার ক্ষমতা যে তার নেই। বসেছিল সারা রাত মিমদের বাসার ছাদে। সকালে সূর্যের প্রথম রশ্মি রাফুর ঘুমের ব্যাঘাত ঘটে। চোখ কসলাতে কসলাতে চলে যায় বাসায়। সকাল 10টা বাজতেই চায়ের দোকানের আড্ডা। মিম কলেজ যাওয়ার জন্য প্রতিদিন ওইখান দিয়েই ঘুম থেকে যেত। রাফুর নজর কারার জন্য কখনো ফিরেও তাকায়নি। রাফু হঠাৎ মনে বেঁধে গেল মিম। মায়া বড় অদ্ভুত জিনিস। কারোর প্রতি যদি একবার হয়ে যায় বরবাদ হয়ে যাবে, তবুও মায়া কাটিয়ে উঠতে পারবে না। আজকাল রাফুও মিমের পিছু নেয় কলেজ পর্যন্ত। প্রতিদিনের মতো মিম ফিরছিল কলেজ থেকে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে সোহানের বন্ধুদের সাথে। নিস্তব্ধ রাস্তায় চোখ যত দূর যায় সম্পূর্ণ জনমানবহীন। শেয়ালের মতো পিছু নেয় সোহান। ভয়ে মিমের হাত কাঁপছে। জোরে জোরে হাঁটতে শুরু করে, কিন্তু কাজ হয়নি। সোহান ধরে ফেলে তাকে। দাঁত বের করে হাসছে বাকি বন্ধুগুলো। সোহানের হাতের মুঠোয় মিমের চুলগুলো ধরে আছে। এক হাত দিয়ে গাল স্পর্শ করছে বারবার। সাদা ওড়নাটা রাস্তার ওপর ফেলে রেখেছে সোহান। হঠাৎ এক চিৎকার সোহানের। মিমের চুলগুলো ছেড়ে দিয়ে নিজের অন্য হাত নিয়ে বসে পড়ে। হাতের কবজি ছিন্ন হয়ে গেছে দেহ থেকে। বাকি বন্ধুরা সোহানকে ফেলেই পালিয়েছে। কাশবনের পাশেই দাঁড়িয়ে আছে রাফু। হাতে দাঁড়ালো ছুরি। রক্তের স্রোত বয়ে গেছে ওখানে। মিমের চোখ কাঁপছে। ওড়নায় ওর শরীর জড়িয়ে দিয়ে বলল রাফু, মিম, তুমি রাস্তার ওপাশে গিয়ে দাঁড়াও একটু। সোহানের পা ধরে টেনে ঢুকছে কাশবনের ভিতরে। হাওমাও করে চিৎকার করছে সোহান। নিস্তব্ধ রাস্তায় কেউ নেই ওর চিৎকার শোনার। কাশবনের আড়ালে নিয়েই হাতের ছুরি দিয়ে সোহানের পায়ের শিরা কেটে দেয় রাফু। ছটফট করছে সোহান। চিনচিন করে গরম রক্ত মিশে গেছে রাফুর মুখে। নেশা ধরে গেছে গরম রক্তের। উত্তেজিত সোহানের প্যান্ট খুলে যৌনাঙ্গ ছিঁড়ে ফেলে দেহ থেকে। রক্তচক্ষু রাফি বলল, নিস্তব্ধ রাস্তায় মেয়ে দেখলেই উত্তেজিত যৌনাঙ্গ পুরুষের থাকতে পারে না। নিজেকে নিয়ন্ত্রণ করে একটা মেয়ের নিরাপত্তা রক্ষায় একজন পুরুষের চিহ্ন। সোহানের আত্মচিৎকারে নিস্তব্ধ কাশবন প্রাণ জেগেছে। সোহানকে ওখানে ফেলে উঠে আসে রাফু। নিজের গেঞ্জি খুলে রক্ত মুছতে মুছতে মিমকে বলল, বাসায় যাও, আর কোনো সমস্যা হবে না, আমি আছি তোমার পাশে। মিমের মুখে কথা নেই। চোখে পৃথিবীর সমস্ত ভয় জড়ো হয়ে আছে। থরথর করে কাঁপছে। বুঝতে পারে রাফু ভীষণ ভয় পেয়েছে। পাজাগুলো করে তুলে নিয়েছে। পৌঁছে যায় ওর বাসায়। সাবধানে থাকতে বলে আসে রাফু। ধমকের সুরে মিম মাকে শাসিয়ে বলে। সোহানের মৃত লাশটা বাসার সামনেই রাখা। সাদা কাপড় জড়ানো। বেদনার্ত কণ্ঠে বারবার কান্না করতে করতে জ্ঞান হারাচ্ছে সোহানের মা। মেজো ভাই মাকে নিয়েই ব্যস্ত। বড় ভাই ছোট ভাইয়ের লাশের পাশে চোখের জল ফেলছে। তখনই আশিক এসে বলল, রিফাত ভাই, সোহান ভাইকে রাফু হত্যা করেছে। থমকে গেছে রিফাত। মস্তিষ্কের স্নায়ুকোষ অচল হয়ে যায়। কি বলবে এখন রিফাত? ভাইয়ের মৃত্যু, অন্যদিকে অন্ধকার জগৎ, যেখান থেকে লাশ হয়ে বেরিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আশিক রিফাতের কাঁধে হাত রাখে আর বলে, ভাই, যা হয়েছে তার সংশোধন করার সাধ্য নেই কারো। এক পারেন প্রতিশোধ নিতে, নয়তো সমঝোতা করতে। রাফুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা মানে নিজের কবর নিজে খোঁড়ার মতো হবে। তাই বলছি কি ভাই। আশিককে থামিয়ে দিতে রিফাত বলল, ভাই চুপ যা, সহ্য করতে পারছি না। আশিক দ্বিতীয় কথা বাড়ায় না, পাশে দাঁড়িয়ে থাকে। জানাজা শেষে সোহানের মৃতদেহ কবর দিয়ে চোখের পানি মুছে মনে মনে প্রতিজ্ঞা করে, রাফুর প্রিয় প্রিয় জিনিসগুলোই ওর থেকে ছিনিয়ে নেব। সেদিন থেকে বন্ধুত্ব রূপের শত্রু ভেসে ব্ল্যাক ড্রাগন হয়ে কাজ করে রিফাত। রিফাতের মনে চাল কেউই বা বুঝবে। চোখে তার মায়া নেই। হিংস্র পশুর মতো তীক্ষ্ণ চোখ, চিতার মতো তার দেহ শক্তি। তবুও রাফুর থেকে পিছিয়ে। রাফুর ঠান্ডা মাথার খেলোয়াড়। সহজে বধ করা যাবে না। বিশ্বাসঘাতকতা করতে হবে ওকে পরাজিত করার জন্য। একমাত্র উপায় সেটাই। রিফাতের লক্ষ্য একটাই, রাফুর সর্বনাশ। গ্যাং থেকে প্রায় বাহিরেই রাফু। আবদুল্লাহর সাথে যোগাযোগ সবসময় থাকে। নিজেকে যতটা সম্ভব গ্যাং থেকে দূরে রাখে এখন। মিমের সাথে দেখা হওয়ার পরে ওর মনে হচ্ছে ওর দুনিয়া হচ্ছে এখানে। মিমের থেকে দূরে থাকা অসম্ভব। তাই গ্যাংয়ের সাথে দূরত্ব সৃষ্টি করেছে। প্রায় 2 বছর মিমের সাথে সম্পর্ক। প্রতিদিন তারা নতুন করে শুরু করছে সুদের আলোয়। সেদিন বুধবার ছিল। মিমের বাবা মা একসাথে বেরিয়েছে ঘুরতে। বের হয়েছিল, এসে লাশ হয়। গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু দুজনের একসাথেই। ভেঙে পড়ে মিম মানসিকভাবে, শারীরিকভাবে। 1 দিন, 2 দিন, 3 দিন। মিমের চোখে কালো হয়ে গেছে। চুপ হয়ে গেছে মেয়েটা। রাফু দরজায় ঠক ঠক আওয়াজ করছে। কলিং বেল বাজানোর সাহস নেই আর। ডক্টর সাবিনা এসে দরজা খুলে দেয়। এই কয়েকদিনে মিমের সাথেই ছিল সাবিনা। এখন আর পারছে না। হাসপাতাল থেকে চাপ সৃষ্টি হচ্ছে। মিমকে একাও ছেড়ে যেতে পারছে না কোথাও। রাফুকে দেখেই সাবিনা বলল,
এসেছো তাহলে? মাথা নিচু করে রাফু। সকালে আসার কথা বলে বিকাল প্রায়। সাবিনা আবার বলল, মাথা নিচু করতে হবে না, এখন ওর সঙ্গী হয়ে থাক কিছু সময়। আমি ওর সারা জীবন পাশে থাকতে চাই। তা দেখা যাবে সময় হলেই, আপাতত সঙ্গ দিলেই হবে। আপনি কি বের হবেন এখন? হ্যাঁ, একটু কাজ আছে বাইরে। কাজটা কি অতি জরুরি? না, ততটাও না। তাহলে আজ বাহিরে যেতে হবে না। কেন? অবাক হয় সাবিনা। রাফুর পকেট থেকে কিছু টাকা বের করে সাবিনার হাতে দেয় আর বলল, আমি এখন আজ মিমকে বিয়ে করতে চাই, আপনি ব্যবস্থা করুন। কিন্তু মিম কি রাজি হবে? মিমের সাথে আমি কথা বলছি, আপনি দেখুন একটু। আচ্ছা। বলেই সাবিনা বাসার বাইরে গেছে কেনাকাটা করতে। রাফু মিমের রুমে ঢুকে বিছানায় বসে আছে মিম। ফ্লোরে বসে মিমের হাত ধরে আছে রাফু। রাফু দু হাতে মিমের হাত দুটো নিয়ে শক্ত করে ধরে আছে। মিম কিচ্ছু বলছে না। পকেট থেকে একটা রিং বের করে মিমের হাতে পরিয়ে দেয়। বলল রাফু, আমার মায়ের রিং এটা, তার ছেলের স্ত্রীর জন্য রেখেছিল। খুব শখ করেই বানিয়েছিলেন মা, কিন্তু দুর্ভাগ্য 7 বছর বয়স যখন আমার, তখন মা আমাকে ছেড়ে চলে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করে। সহ্য হয় না আমার, আমি অন্ধকার জগতে চলে যাই আস্তে আস্তে। 14 বছরে যখন আমি, তখনই দুটো খুন করি। তারা আমার মায়ের হত্যাকারী ছিল। খুব নৃশংসভাবে হত্যা করেছিলাম তাদের। রাফসান থেকে রাফু হই, বাবার আদর থেকে বঞ্চিত। মায়ের মমতা হারিয়ে একটি পাথরে পরিণত হই। অন্ধকারের জগতে এক হিংস্র জানোয়ারের মতো পরিচিত হয়ে উঠি। এখন আমার মৃত্যুর অপেক্ষা, কখন যেন শত্রুর বুলেট বুক চিরে বের হয়ে যায় সে আতঙ্কে থাকছি। কিন্তু যখন তুমি এলে আমার জীবনে সব কিছু কেমন যেন পাল্টে দিয়েছে। আমি এখন রক্তে ভয় পাই, থরথর করে কাঁপে হাত। একটু সুখের ছোঁয়া পেতে চাই, তুমি ছাড়া এখন আর কেউ নেই আমার। মায়ের এই রিং ছাড়া আর কিছুই নেই আমার, তোমাকে দেবার মতো আর কিছুই নেই আমার। আজ একটা চাকরি পেয়েছি নিজের পরিচয় গোপন করে, মাসিক 9,000 টাকা বেতনে। মনে করি দুজনার চলে যাবে। যদি তোমার আরও চাই তাহলে সমস্যা নেই, সেটা দেওয়ার সামর্থ্য আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে রাফু। মিমের হাত দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে আবার বলল, তোমাকে আর দূরে রাখতে চাই না মিম। সাবিনা আপুও আর থাকতে পারছে না এখানে। দূরের আত্মীয়রাও আর খোঁজ নিচ্ছে না তোমার। তাই তোমাকে আপন করে পেতে আজ বাবার থেকে রিংটা চেয়ে নিয়ে আসছি। কাজী অফিসে গিয়ে দুজনের বন্ধন পবিত্র করে ফেলি। তোমাকে জোর করার মতো শক্তি নেই, ভালোবাসার জোরে এতটুকু বলছি। চলো বিয়ে করি আজ এখনই। মিম কথা বলছে না। হাত থেকে রিংটা ফিরিয়ে দিয়েছে রাফুর হাতে। হতাশ রাফু। কি করবে এখন? একঝাঁক মেঘ জড়ো হয় রাফুর মনে। কথা মাথা ঠেকিয়ে রাখে মিমের কোলে। হালকা করে চুলগুলো টেনে দিচ্ছে মিম। বিষণ্ণ রাফুর মন। তার কোল থেকে রাফুর মাথা সরিয়ে হাত বাড়িয়ে দেয় রাফুর দিকে। পরিয়ে দিবা না, নাকি হাতের মুঠোয় রেখে দিবে? স্তব্ধ রাফু। সত্যি কি মিম বলছে এটা? মুচকে হাসি হেসে ফেলেছে মিম। রাফু হৃৎপিণ্ড ঢুকঢুক করছে, ড্রামা বাজানোর মতো লাফাচ্ছে। মিম বলল, তোমার হৃৎপিণ্ড যে বাহির হয়ে আসবে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাফুর হাত কাঁপছে, তবুও শক্ত করে মিমকে রিংটা পরিয়ে বুকে জড়িয়ে নেয়। এক পৃথিবীর সুখ আজ দুজনের মনে। ঠোঁটে ঠোঁট মিশতেই কাশি ওঠে সাবিনার। সরে আসে দুইজন। সাবিনা বলল, তাহলে তোমরা প্রস্তুত, কাজে যাবো? মিম চুপ হয়ে গেছে। রাফু বলল, আপু আপনাকে তো বলছি, আর বাসর ঘর কোথায় সাজাবেন? তখনই মিম বলে উঠল, আপু তুমি আমার রুমেই বাসর সাজাবা। আর মিস্টার রাফসান, আপনিও আজ থেকে আমার বাসায় থাকবেন। আমি আপনার মেসে থাকতে পারবো না। রাফু হাসছে। সাবিনা আপু কাজী অফিসে ফোন করে আসতে বলল তাকে। রাফুর বন্ধুরা ফুলের ব্যবস্থা করে রেখেছে আঁকি, শুধু ফোনের অপেক্ষা করছিল। রাফুর ফোন পাওয়া মাত্রই তারা চলে আসে। বিউটি পার্লার থেকে লোক আনা হয়েছে। সমস্ত বাসা সাজাতে সাজাতে রাত তখন 9টা বাজে। সাবিনার মা বাবা এসেছে। মিমের মেজো মামা মামি হন তারা। মিমের এমন সিদ্ধান্তে তারা অমত ছিল, কিন্তু ওর জেদ হলো। এক কথাই বলে দিল তাদের, তোমরা তো এমনিতেই আমাকে উটকো ঝামেলা ভাবো। তোমাদের মতের প্রয়োজন নেই আমার, শুধু জানানোর প্রয়োজন ছিল, তাই জানিয়েছি। সাবিনা কিছু বলেনি আজ। কিছু বললে হয়তো ঝামেলা বাঁধত, কিন্তু সে চায়নি ঝামেলা বাঁধতে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে গেলেন। সাবিনা তার মা বাবাকে একা একা চলে গেলেন, ওদের রেখে গেলেন একা। স্বামী খাওয়া দাওয়ার জন্য হোটেল থেকে খাবার আনা হয়েছে।
নর্মাল একটা শাড়িতেই বিয়ে হয়েছে মিমের। তার শখ নেই নতুন করে সাজবার। তার স্বপ্ন তার ভালোবাসার মানুষ তার পাশে থাকুক। সেজেগুজে যদি ভালোবাসার মানুষটাকেই না পায় তাহলে তো সাজুগুজু করার মূল্য নেই। যদিও সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, মন চায়নি ভারী গয়না শাড়ি পরে বসে থাকতে। তবে তার রুমটা ফুলে ভরিয়ে তুলেছে সাবিনা। ফুলের গন্ধে মাতাল হচ্ছে মিম। রাত তখন 12টা। সবাই চলে যাবার পর দুইজন সম্পূর্ণ রুমে একা। কেউ কারোর আসার জন্য অপেক্ষা করে না। দুইজন দুজনের কথা বলার জন্য অপেক্ষা করে। এক খাটে বসে থেকেও দুইজন নিশ্চুপ। রাফু একবার ভাবে ছুঁয়ে দেই তাকে। সাহস করে ওঠা হয় না রাফুর। ভালোবাসি, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েও তার উপর জোর প্রয়োগ করা অন্যায়। স্বামীর অধিকার দুজনের সম্মতিতে। মিমের হাতটা শক্ত করে ধরে ফেলে রাফু। এর আগেও হাত ধরেছে, নরম ঠোঁটের ক্লান্তি ছোঁয়াও ছুঁয়েছে, তবু আজ অন্যরকম লাগছে। আনমনে মিম বলল, তো ভয় করছে খুব, অন্ধকারে নিঃশ্বাস আটকে আসছে আমার। কি বলছো, আলো জ্বালিয়ে দেই? ঘড়ি করে উঠে দাঁড়ায় রাফু। মিম বলল, আমার ভয় কাটবে না এ আলোয়। নিঃশব্দে খাটের এক পাশে বসে রাফু। হাতটা তখনও ধরে আছে। ভেতর ভেতর পুরুষত্ব নাড়া দিচ্ছে, বারবার ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত টানছে। মনোবল কঠোর রাফুর। দৈহিক পরিবর্তন হলেও মনকে শান্ত রেখেছে। নরম কণ্ঠে রাফু বলল, দেখি আমার গুণবতী বউয়ের কি হয়েছে। হালকা করে গাল ছুঁয়েছে রাফু। ঠোঁট দুটো আজ শক্ত মন হচ্ছে। হালকা মোটা চামড়ার আবৃত হয়েও ক্ষণিকের জন্য রাফু বুড়ো আঙুলের হালকা কামড়ে দিয়েছে। বলল মিম, চাঁদ দেখবো, ভরা পূর্ণিমার চাঁদ। এখন চাঁদ দেখবে? এই সময় নষ্ট করতে নেই। বিজ্ঞ মানুষেরা বলেছেন মানুষের সবচেয়ে মধুর সময় হলো বাসর রাত। তোমার বিজ্ঞ মানুষ কারা শুনি? মাথা চুলকাছে রাফু। কি বলবে এখন? মিম জেদ ধরেছে চাঁদ দেখবে। তার খামখেয়ালি মেজাজ খারাপ করার মোটেও ইচ্ছে নেই রাফুর। কোমরে হাত দিতেই কাঁপনে ওঠে মিমের। চোখ বুজেই অনুভব করে মিম রাফুর কোল। বুকের ওপর মাথা রেখে পরম সুখে। আকাশ জুড়ে সাদা মেঘের রাজ্য। ফুল ফুটেছে চাঁদ হয়ে। আবসা মেঘের উঠে যাওয়ার দিকে তাকিয়ে আছে মিম। রাফু মিমের কোলে মাথা রেখে শুয়ে আছে ছাদে। পা গুছিয়ে বসে আছে মিম। মিম চাঁদ দেখছে আর রাফু মিমকে। ঠোঁটের নিচে ছোট্ট তিলটা জলজল করছে মিমের। রাফুর হাত বাঁধা মানছে না। আস্তে আস্তে নরম ঠোঁটে টেনে দিচ্ছে। কিছু বলছে না মিম, চুপচাপ ছাদের দিকে তাকিয়ে আছে। ছাদের চারপাশে 2 ফুট উঁচু দেওয়াল। দুজন শুয়ে থাকলেও চারপাশ থেকে কেউ টের পাবে না। তখন মধ্যরাত, প্রায় ঘুমের শহর। হালকা করে টেনে মিমকে এক করে ফেলে রাফুর দেহ। চাঁদ মুখে লুকায় কালো মেঘে। দুজন সুখী মানুষের সুখের সাগরে নৌকা বয়ে চাঁদ উকি দেয়নি। বিছানায় শুয়ে আছে দুজন ক্লান্ত শরীরে। মিমের পাগলামি আবার শুরু। মাথা উঠিয়ে রাফুর দিকে তাকিয়ে বলল, আইসক্রিম খাবো। হাঁ করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জোর কণ্ঠে বলল রাফু, তুমি কি পাগল নাকি? ইস, পাগল না, যাও আইসক্রিম খাবো। পারবো না। পারবা না? না, পারবো না। আচ্ছা, তুমি আবার আমার কাছে এসো, পারলে তখন দেখাবো। আচ্ছা, আমি যাচ্ছি। এই তো সোনা বড়টা আমার। হ্যাঁ, আগে গজগজ করতে করতে একটা গেঞ্জি গায়ে জড়িয়েছে। তখন মিম বলল, গেঞ্জি পরে যাও কোথায়? তোমাকে উদ্ধার করতে। মুখে হাত দিয়ে খুকু করে হেসে ওঠে মিম। রাফু চিন্তা করে মেয়েটার ভয়ঙ্কর রূপ বের হচ্ছে আস্তে আস্তে। আগে বলেছিল বিশ্বাস করেনি, আর এখন বুঝতে পারছি মেয়েটা একটা বদমাস। রুম থেকে বের হয়ে তখন মিম রাফুকে ডাক দেয়, এই শুনছো? হ্যাঁ বলো। তুমি বাহিরে যাচ্ছ, আমি একা একা ভয় পাবো তো। কেন, আইসক্রিম খাবে না? আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে বাহিরে যেতে হবে কেন? এত রাতে তোমাকে কে দিয়ে যাবে আইসক্রিম শুনি? মিস্টার মাস্তান এনে দেবে। মস্করা করবে না, যাচ্ছি আমি। এই কোথায় যাচ্ছ? তোমার মাথা। আইসক্রিম তো ফ্রিজেই আছে। মুখে হাত দিয়ে ফেলে মিম। রাফু রক্তচক্ষু করে তাকিয়ে আছে মিমের দিকে। আল্লাহ, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। তোমাকে তো আস্তে আস্তে মারবো। তবে রে দেখাচ্ছি বলে দরজা আটকে দেয় রাফু। সকাল তখন 9টা বাজে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাচ্ছে রাফু। মিম নেই পাশে। দরজার সামনে দাঁড়িয়ে আছে শহীদ, রাফুর বাবা। সকল ক্লান্তি মুহূর্তেই হারিয়ে গেছে। কোনো রকম বিছানা উপর বসেই বলল, মিম কোথায়? বাবা তখন বলল, তুই বিয়ে করছিস একবার জানানোর প্রয়োজন মনে করলি না? মিম কোথায় সেটা জিজ্ঞেস করছি আমি। বাবা রাফুর সামনে এগোতে এগোতে বলল, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, এতিম মনে করে। মাহারা এক এতিম। তোর সুখের জন্য দ্বিতীয় বিয়ে করি? আমার সুখ চাইলে দ্বিতীয় বিয়ে করতে না বাবা, আমি তোমার সঙ্গ চেয়েছিলাম। যাই হোক, বাসায় চল। আমার বাসা তো এটাই এখন। ঘর জামাই থাকবে এখানে, নিজেকে বেছে দিছিস রাফু, ভাবতেও অবাক লাগছে। সরি বাবা, ঘর জামাই সে থাকে,
যে নিজের ঘরে থেকেও বউয়ের গোলাম হয়ে থাকে, যেমন তুমি। আমি তো ইচ্ছে স্বাধীন। তুই কি ভাবছিস অন্ধকার জগৎ তোকে বাঁচতে দিবে? সেটা তোমার দায়িত্ব। বাঁচানো হলে আমি রাফু তা গোপন রাখো, দেখবে আমার জীবনটা সুন্দর হবে। তোর মা দুপুরের খাবারের জন্য তোদের ডেকেছে। আমার মা নেই, তুমি চলে যাও। কথাটা বলে চুপ হয়ে যায় রাফু। নতুন শাড়ি গয়না পরে নতুন করে বউ সাজেছে মিম। কি হলো, তুমি যাবে না? বাবা এসেছেন আমাদের নিতে। আমি যাচ্ছি না। তুমি যাবা না মানে? চুপ করে আছে রাফু। তখন বাবা বলল, মা, আমি বলছি ওর জেদে ও আটকে আছে। বাবা কি বলছেন? যা শুনতে পাচ্ছ তাই। আচ্ছা, তোমার যেতে হবে না, আমি বাবার সাথে যাচ্ছি। রাফু দ্বিতীয় কথা বলল না, মিমকে যেতে বাধাও দেয়নি। দেখে আসুক নরু। আবার নিচের কালো রঙের 4-5টা গাড়ি, একই রকম গাড়ি, এক মডেলের, এক নাম্বার প্লেট। রাফুর বাবা মুচকি হেসে বলল, মা, এটা নিরাপত্তার জন্য। মিম বুঝতে পারিনি এগুলো। রাফুর বাবা কত বড় গ্যাংস্টার। তার বিপদে প্রতি পদে পদে গাড়ি চলছে, একটি করে গাড়ির সামনে পিছিয়ে করছে। হঠাৎ করেই কালো রঙের একটি বেগ তাদের সামনে তাল মিলিয়ে চলছে। কালো কাপড়ে মুখ বাঁধা, সানগ্লাস চোখে, পিঠে বাঁধা দুটো তলোয়ার। রাফুর বাবা বলল, মিম, আমার ছেলেটা তোমাকে সত্যি খুব ভালোবাসে, সঙ্গ দিও সবসময়। আশ্বাস দেয় তার বাবাকে। কখনো ছেড়ে যাবে না সে রাফুকে। সামনের উঁচু দেওয়ালে বাঁধানো একটি বাড়ি, চারপাশে নিস্তব্ধ, হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো গার্ড। মিম ঘাবড়ে যায়। রাফুর বাবা বলল, নিরাপত্তা মা, কখন কি হয়ে যায় কে জানে, তাই একটু আটটু। মিমের মুখে কথা নেই, চুপচাপ বসে আছে। বাড়ির ভিতরে গাড়ি প্রবেশ করতে চমকে ওঠে মিম। মিমের সামনেই খালি জায়গায় ছোট্ট ফুলের বাগান, কত সুন্দর করে সাজানো। পাশে কালো বাইকটাও এসে ঢুকলো বাসার ভেতর। মিম বলল, বাবা, এই বাইকটা তো তখন ছিল না। বাইকটা স্পেশাল কারুর। স্পেশাল কে? তুমি নিজেই দেখে নাও। বলেই গাড়ির থেকে বের হলো মিম। বাসার সবাই বাইরে আসছে। রাফুর সৎমা, বাবার দ্বিতীয় বউ ছোট মেয়ে আরিফা, বড় ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর বন্ধু ভাবে, আর তাকে কখনো ভাই ভাবেনি রাফু। সৎমা সবার সামনে, তার হাসি দেখলেই শরীর জ্বলে রাফুর। মিম তাকিয়ে আছে কালো বাইকের দিকে। কে স্পেশাল মানুষ? কালো কাপড়ে বাঁধা মুখ খোলেনি, তড়িঘড়ি করে বাসায় প্রবেশ করে। বাবা, মানুষটা কে? এমন অদ্ভুতভাবে সেজেছে, তার উপর বাসার ভেতরে ঢুকে যাচ্ছে। তুমি ভুল ভাবছো মা, ওর রাগ ওর যে সহ্য করবে কিভাবে সেটাই ভাবছি। মানে? মিমের মাথায় কিছুই ঢুকছে না। রাফুর বাবা বলল, ছেলেটা আজ 12 বছর পর এই বাসায় ঢুকছে শুধু তোমার জন্য। ধন্যবাদ মা। আর ছেলেটা আর কেউ না, রাফু নিজেই। মিমের কাছে সবকিছু গোলমেলে লাগছে, তবুও নতুন বউ হিসেবে কিছু বলতে পারছে না। বাড়ির সকল মানুষ আজ নতুন উৎসবে মেতেছে, মিমকে নিয়ে ব্যস্ত সবাই। এর মধ্যে রাফু এসে বলল, দেখুন আন্টি, আমি এখানে থাকতে আসিনি। মিমের শখ হয়েছে, আমার বাবার নিমন্ত্রণ গ্রহণ করে এসেছে। রাফুর সৎমা মায়ের মন কালো হয়ে গেছে। আনমনে বলল, 12 বছর পরে এলে, একটু তোমার যত্ন নিতে দাও। আমি মায়ের জায়গা নিতে পারবো না, কিন্তু তুমি যে আমাকে আন্টি ডাকলে, সেই অধিকার দেও একটু। নতুন বউকে নিয়ে এসেছো। রাফুর দ্বিতীয় কথা বলার সুযোগ নেই, রুমে ফিরে যাচ্ছে রাফু। মিম বলল, মা, আমি একটু ওই রুমটা দেখে আসি। আচ্ছা, যাও। রাফুর সৎমা হলেও রাফুকে নিজের ছেলের মতনই ভাবছে, কিন্তু রাফুই তাকে অবহেলা করছে। মিম রাফুর রুমে প্রবেশ করতেই স্তব্ধ। দেওয়ালের চারপাশে রাফুর মায়ের ছবি টানানো। মন খারাপ করে আছে রাফু। মিম তার পাশে বসে। রাফু তখন বলে, আমার মা খুন হয়েছিল। শক্ত করে রাফুর কাঁধ চেপে ধরে মিম। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ, হামলা হয়েছে। চারিদিকে হইচই বেঁধে গেছে। থাই থাই করে বুলেটের আঘাত বাঁধ ভেঙে যাচ্ছে। শহীদ হাসানের বাড়ির গার্ডগুলো মাটিতে লুটিয়ে পড়ছে একে একে। মিমকে নিয়ে মাঝের রুমে চলে আসে রাফু। আব্দুল্লাহ তার মায়ের সাথে দাঁড়িয়ে। মিমকে ওর মায়ের সাথে যেতে বলে রুমের মূল দেওয়ালে ঝুলালো রাফুর মায়ের ছবি। সরাতেই একটা গোলাকার সুইচ বেরিয়ে আসে। অবাক হয়ে তাকিয়ে আছে আব্দুল্লাহ। সে নিজেই জানে না এখানে কি ছিল। পিনকোড দিতেই কচকচ করে শব্দ হয়ে পিছন থেকে দেওয়ালের ওঠা সিঁড়িটাই উপরে উঠে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে গুপ্তঘর। ঘরের সকল মেয়ে সদস্যদের ভেতরে পাঠানো হয়। সোফা সেটের নিচে সব অস্ত্র রাখা। আব্দুল্লাহ একটা স্পাইপার নেয়, রাফুর হাতে দেয় একটা। দোতলে উঠে তাক করে দূর নিশানায়। অন্ধকার জগতের ছায়া আবার পড়েছে ওর দেহে।
বাসার সামনেই ভাগ থেকে হামলা করছে তারা। প্ল্যানিং করার দুর্বল বোঝা যাচ্ছে। এতক্ষণে শহীদ হাসানের গ্যাংয়ের সদস্যগুলো খবর পেয়ে গেছে হামলা হয়েছে বসের বাসায়। ছুটে আসছে তারা। রাফু আব্দুল্লাহকে বলল, আমাকে কভার করিস। আমি নামলাম। বলে স্পাইপার রেখে একটা সাব মেশিন গান হাতে নিয়ে বেরিয়ে পড়ে। সামনে যা আসছে তছনছ করে ফেলছে। পেছনে আব্দুল্লাহ স্পাইপার নিয়ে কভার করছে রাফুকে। হঠাৎ রাফুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে রাফুর দলের গার্ডের একজন। হতবাক হয়ে যায় রাফু। গার্ডকে বলে, এতদিন তোর অপেক্ষায় ছিলাম। আব্দুল্লাহ গার্ডের দিকে স্পাইপারের নিশানা তাক করতেই হাতের ইশারায় ওকে থামিয়ে দিল রাফু। গার্ড মোবাইল বের করে কাউকে ফোন করে বলল। রাফু হাসছে। নিজের মাথার মূল নির্ধারণ করতে গিয়ে ভুল হয়ে গেছে। কার মাথা দিকে পিস্তল তাক করে রাখছে সে? হাতের ইশারায় স্পাইপারের 4 ইঞ্চি বুলেট থেতলিয়ে গেছে গার্ডের মাথায়। রক্তে মেখে গেছে রাফুর মুখ। ফোনটা হাতে নিয়েই রাফু বলল, রাফু বলছি, আমার মূল্য শুধু আমাকে দিয়ে মেটানো যাবে। তুই কোন দেশের আলু বে? ফোনের ওপাশ থেকে উত্তর আসে না। একটানে পানির গ্লাস শেষ করে শব্দ আসে। রাফু আবার বলল, আমার পরিবারের দিকে দ্বিতীয়বার যদি চোখ তুলে তাকিয়েছিস না, তোর চোখ তুলে তোর পিছনে ঢুকিয়ে দেব। মনে রাখিস, এই পরিবারের দুটো মাল পয়দা করে রাখছে শহীদ, তোদের মতো চুনোপুটি দেখে নেবার জন্য। বলতেই ফোন ডিসকানেক্ট হয়ে যায়। রাফুর দলের লোকগুলো ঘেরাও করে ফেলে তাদের। গুলিবিদ্ধ গুলি বন্ধ। তখন রাফুর বাবা উত্তেজিত কণ্ঠে বলছে, কার এত বড় সাহস আমার পরিবারের উপর হামলা করে? কার সাহস? মিম ঘাবড়ে আছে। বেসিনে মুখ ধুয়ে নেয় রাফু। মিমের হাতটা শক্ত করে ধরে আছে আব্দুল্লাহর মা। মিম, এদিকে এসো। ডাক দেয় রাফু। মিমের পাশে এসে দাঁড়াতেই রাফু বলল, দ্য ব্ল্যাক ড্রাগন পরিবার প্রতিষ্ঠাতা শহীদ আমার জন্মদাতা মিসেস শহীদ, তার পরিবার। দেয়ালের ঝুলানো মায়ের ছবি দেখছো না? আমার গর্ভধারিণী মা। তাকে খুন করা হয়েছে, তা তো বলছিলাম তোমাকে। আজ সবার সামনে কথাটা বলি। রাফু, এসব কেন? রাফুর কথার মাঝে ওর বাবা কথা বলে ওঠেন, সত্যিটা ওকে জানতে হবে। ওর সাথে বাকি জীবনটা যে কাটানো বাকি। তোমার মতো বউয়ের আঁচলে মুখ লুকিয়ে থাকার ছেলে নই আমি। রাফু, কি বলছো এসব? চুপ করুন আন্টি, সত্যিটা আপনিও জানেন না, জানতে হবে আপনাদের। মনে আছে আন্টি, আপনার বাবা এক দুর্ঘটনায় মারা যায়? সেটা মিস্টার শহীদের গাড়ি ছিল, যেটা আপনার 2 ভাই বুঝতে পেরেছিল। তারা হামলা করে মিস্টার শহীদের উপরে। দুর্ভাগ্যবশত তার সাথে আমার মাও ছিল। তার কিছু হয়নি। মায়ের দেহ দুখণ্ড হয়ে পড়েছিল রাস্তায়, কেউ এগিয়ে আসেনি। গাড়িতে বসে এসব ঘটনা নিজ চোখে দেখেছি। বয়স তখন মাত্র 9 ছিল, কিছু করতে পারিনি। আমার কাছে যে তলোয়ার দুটো দেখেন, এই দুটো দিয়েই আমি আপনার ভাইদের হত্যা করে মা হত্যার প্রতিশোধ নিয়েছি। তলোয়ার দুটো আপনাদের কাছেই রাখুন, আপনাদের আমানত। আজ মিমের সামনে এসব বলছি কেন জানেন? মিমের সত্যিটা জানা দরকার। দ্বিতীয়বার এ নরকে আসার নাম যেন মুখে না আসে, তার জন্য আমি এ জগতের বাহিরে চলে আসছি। শুধু মিমের জন্য এই বাসায় এসেছি। আল্লাহ হাফেজ। চলো মিম। মিমের হাতটা শক্ত করে ধরে রাফু। চোখ খোলা রেখে কালো কাপড়ে বেঁধে দেয় মুখ। বাইরে শকুনেরা চেয়ে আছে কে বের হয় তা দেখার জন্য। যে বাইরে এসেছিল তাতেই চলে গেছে রাফু। লন্ডভন্ড হয়ে আছে চারিদিকে। রাত তখন 2টো। মিমের চোখে আতঙ্ক। সারাদিনে কি দেখেছে তা ভুলতে পারছে না। রাফুর সাথে কথা বলতেও বুক কাঁপছে ওর। মিমের হাতে হাত রাখে রাফু। শান্ত কণ্ঠে বলল, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসছি মিম। আমি সেই জগতে ফিরতে চাইনি। তুমি বরং নিজ ইচ্ছেতেই গেছো এমন জায়গায় যেখানে নরকের চাইতে কষ্টের মৃত্যু সবসময় হাতের মুঠোয় থাকে। তুমি নিজ চোখে দেখেছো, সব কিছু ছেড়ে চলে এসেছি আমি। আমার শুধু তুমি চাই। আজ চলে যাব অনেক দূরে, তুমি আর আমি থাকবে না, কেউ আমাদের চিনবে না, এমন জায়গায় চলে যাব। তবুও আমি একটা তুমি চাই। মিম কিছু বলছে না। রাফুর চোখে পানি ঝরছে। মিম বসা থেকে উঠে নিজের লাগেজ গোছানো শুরু করে। চোখ মুছে মিম বলল, কি হলো? তোমার কিছু লাগবে না? গুছিয়ে নাও। রাফুর মুখে স্বস্তির নিঃশ্বাস। মিম আবার বলল, তুমি হাসতেও পারো, আমি তো আজ দেখলাম। রাফু কিছু বলল না। নগদ টাকা আর কিছু জামা কাপড় গুছিয়ে রওনা হলো তাদের অজানা গন্তব্যে। বাসা থেকে মিমের গাড়ি নিয়ে বের হয় তারা। বাসার বাহিরেই শকুনের মতো নজর পেতে রেখেছিল রিফাত, আশিক। রাফুর গাড়ি বের হতেই আশিক ফোন করে আব্দুল্লাহর কাছে, বস, রাফু বের হয়ে গেছে। টেবিলের ওপর জোরে আঘাত করে আব্দুল্লাহ বলল, এবার যাবি কোথায় রাফু? দিনে তো বেঁচে গেলি।
নিজ বাড়িতে হামলা করেও তোকে মারতে পারিনি। এখন বাইরে বসে তোর জীবন শেষ করতেই হবে। এক জঙ্গলে শিকারী একজন থাকেন, দ্বিতীয় জনের মৃত্যু যে শিকারি করতে পারে সেই রাজা হয়। হা হা হা। বস, আমরা কি পিছু নেব? হ্যাঁ, পিছু নে, দেখ কোথায় যায় ওরা। ওকে বস, আপনাকে আপডেট দিচ্ছি পরে। গাড়ি চলছে অজানা গন্তব্যে। কোথায় যাবে দুজন কেউই জানে না। শহর থেকে বেরিয়ে আসতেই মিম বলল, এই শোনো না, হ্যাঁ বলো। আমাদের বিয়ের আজ দ্বিতীয় দিন, কিন্তু আজকেই আমরা পালিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসার রোজ বাসরাত হবে, নতুন করে নতুনভাবে রোজ বিয়ে হবে আমাদের। নতুন সকালে তোমাকে নতুন করে নিব, একটু কষ্ট করো প্লিজ। আমি আইসক্রিম খাবো। এটা বাসা নাকি? এখন আইসক্রিম পাবো কোথায়? এই যে দেখো রাস্তার পাশে কত দোকান, একটা থেকে নিয়ে দাও। ঠান্ডা লাগবে তো তোমার। আমার ঠান্ডা লাগলে তোমাকে জড়িয়ে রাখবো, তুমি গরম হলে আমার ঠান্ডা চলে যাবে। তুমি বাচ্চাদের মতো করো কেন? এই দেখো, আমার সব দাঁত উঠে গেছে, এখন বাচ্চা নই আমি। পাগলি একটা। বলে রাস্তার সাইডে গাড়ি থামিয়ে মিমের জন্য একটা আইসক্রিম নিয়ে আসে। মিমের হাতে আইসক্রিম দিতেই মিম রাফুর হাত ধরে এক টানে ওর উপর নিয়ে আসে। রাফুর অর্ধেক গাড়ির ভেতর আর অর্ধেক মিমের ওপর। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছে দুজনার। মিম বলে ওঠে, চলো হানিমুনে যাই, কক্সবাজার, তুমি আমি আর সমুদ্র। মিমের ঠোঁটে রাফুর ঠোঁট ভিজিয়ে বলল রাফু, হয়েছে, গান চালান। রাতের কিছুটা সময় কুমিল্লার এক হোটেলের সামনে গাড়ি থামিয়ে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যেই ঘুমিয়ে আছে ওরা। রাফুর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে তারা। সকালে আবার রওনা হয় কক্সবাজার উদ্দেশ্যে। সন্ধ্যা তখন। কক্সবাজার পৌঁছে হোটেল রুম বুক করে ফ্রেশ হয়ে নেয় দুজন। রিফাত আশিক ওদের পিছু নিয়ে পৌঁছে যায় কক্সবাজার। আবদুল্লাহ ফোন করে জানিয়ে দেয় ওরা কক্সবাজারে আছে। আবদুল্লাহ দেরি করে না, রাতের ফ্লাইট ধরে চলে যায় কক্সবাজার। সমুদ্রে তীরের লোকজন কমেছে ধীরে ধীরে। মিমা রাফু হাঁটছে সমুদ্রের ঢেউয়ের শব্দে তাদের মুগ্ধ করছে। তীব্র বাতাসে চুলগুলো এলোমেলো হচ্ছে মিমের। পাশের টুরিস্টের বসার জন্য বেঞ্চ রাখা, ঘন্টা হিসেবে ভাড়া নেয় তারা। রাফু বসেছে, মিম দাঁড়িয়ে আছে। বাতাসে নিজেকে হারাচ্ছে। আসক্ত হচ্ছে রাফু। মিমের আসক্ত। কোমর ধরে বসিয়ে ফেলে রাফুর কোলে। ঘাড়ের ওপর গরম নিঃশ্বাস ফেলে কানের কাছে মুখ নিয়ে বলে রাফু, চলেন মহারানী। জি না, আমি এখানেই ভালো আছি, রুমে গেলে। থমকে গেছে মিম। রাফুর হাত ছুটতে চলছে, পারছে না। চুলের ঘ্রাণে ঢুক দিচ্ছে রাফু মিমের গভীরে। তীব্র বাতাস, সাগরে অদৃশ্য শব্দ, নেশাক্ত রাফু। মিমের ভালোই লাগছে সব মিলিয়ে। দূর থেকে তাদের দেখছে রিফাত। শরীরে তার প্রতিটি রগ বুদবুদ করছে, ফুটছে। হাতে ছুরিটা শক্ত করে ধরে আছে। আশিক, মন চাচ্ছে ওকে এখনই শেষ করে ফেলি। ভাই শান্ত হন, আবদুল্লাহ ভাই আসুক, তারপর না হয় খুনটা আপনি করলেন, দোষটা আবদুল্লাহর উপর চাপিয়ে দেবেন। হ্যাঁ, এটা ঠিক, সাপও মরল, লাঠিও ভাঙলো না। এটা ভেবেই ফিরে গেছে রিফাত আর আশিক। মিমকে কাছে টেনে নিয়েছে রাফু। নিস্তব্ধ সমুদ্রের তীরে কেউ নেই ওদের বিরক্ত করার জন্য। দুই একজন জোড়া লাভ বার্ডস। রাফুর মতোই তারা লাইফ লাইনকে জড়িয়ে হাঁটছে। হঠাৎ রুমে গেলে এই আমি ভিজবো, হঠাৎ করে বলে ওঠে মিম। রাফুর তো চোখ লাল হয়ে যাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। কি বলছো আবার বলো তো? রাফুর কথা শুনে মিম একটু থমকে যায়। এত রাতে যতই পাগলামি করুক না কেন, মিমকে সমুদ্রে ভিজতে দিবে না রাফু। না মানে পা ভেজাবো সমুদ্রের ঢেউয়ে। না, ভেজাতে হবে না প্লিজ বলেই মেয়েটার হাত দুটো রাফুর দিকে বাড়িয়ে দেয়। চোখ টলমল করছে। রাফু না করলে কেড়িয়ে দিবে মেয়েটা, তেমন ভাব করে আছে মিম। মিমের গালে একটা টান দিয়ে বলল রাফু, পাগলি একটা। বেঞ্চ থেকে উঠতেই বেঞ্চের ভাড়া দিয়েতে চলে আসে একজন। রাফু তাদের পাওনা মিটিয়ে জলের কাছে চলে আসে। ভেজা বালুতে পা রাখতেই লাফিয়ে ওঠে মিম। বাচ্চা মেয়েদের মতো ছোট ছোট লাফ দিচ্ছে সে। ছোট ছোট কাকড়া দেখে আতঙ্কে চিৎকার দিয়ে রাফুর কোলে চলে বসে। পাগল মেয়েটা বুঝিয়ে তাদের নিচে নামায় রাফু। ঢেউয়ের শব্দে বৃদ্ধি পাচ্ছে। পানি এসে শুয়ে যাচ্ছে মিমের শরীর। হিংসে হচ্ছিল রাফুর। মিমকে ছুঁয়ে যাক নিস্তব্ধ রাতে, তা শুধু রাফুই। অন্য কিছু স্পর্শে শিহরণ জাগুক তার দেহে, তা কখনো মেনে নিতে পারবে না রাফু। মেয়েটা লাফাতে লাফাতে অনেকটাই দূরে চলে যায়। রাফু ওর পিছু পিছু আসছে। চাঁদের আলোয় সবকিছু যেন স্পষ্ট, সন্ধ্যা নামার মতো। হে সুন্দরী, উপস কি ফিগার মাইরি, চল রুম বুক করা আছে। কথাগুলো বলছে আর মিমের চারপাশে ঘুরপাক করছে কয়েকটা ছেলে। মিম চারিদিকে তাকাচ্ছে দিশেহারা মিম। তাদের মধ্যে একটা ছেলে বলে উঠল, মামা ধর, এখানে আমাদের কেউ কিছু করতে পারবে না। বলতে পেছন থেকে একটা ছেলে মিমকে জাপটে ধরেছে। শকুনের চাউনিতে চেয়ে আছে সামনে থাকা ছেলেগুলো। চিৎকার দিতে গিয়েও বাধা থেকে মুখ চেপে ধরে আরেকজন। সামনে থাকা ছেলেটা মিমকে দিকে এগোচ্ছে।
খাপ করে একটা শব্দ, কানের ওপাশ থেকে রক্ত ছিটকে বেরিয়ে পড়ছে। হাঁটু গেড়ে বসে পড়ে পেছনের ছেলেটা। পেছনে দাঁড়িয়ে আছে রাফু, হাতে সমুদ্রের ভেসে আসা লোহার পাত। বসা ছেলেটার পিঠে এক আঘাত, লুটিয়ে পড়ে মাটিতে। মিমকে ছেড়ে দিয়ে ছেলেগুলো দৌড়ে পালানোর চেষ্টা করে। রাফুর পিস্তল থেকে 4টা বুলেট খরচ করে 4 জনের পায়ের নিশানা। গড়াগড়ি খাচ্ছে তারা বালুর উপর। 2 জনের পায়ের নিশানায় লেগেছে আর 2 জনের মস্তিষ্কে। সাথে সাথে মৃত্যু 2 জনের। ভেজা বালুর রক্তে লাল হয়ে যাচ্ছে। রাফুর রক্ত টক বগিয়ে ফুটছে। সামান্য পানি ওকে ছুঁয়েছে, তার কারণে ওর রাগ হচ্ছিল। আর এরা তো মানুষ। পায়ে হাত দিয়ে চেপে ধরে চিৎকার করছে ছেলে দুটো। তাদের সামনে দাঁড়িয়ে রাফু, হাতে লোহার পাত। তোরা ভুল করছিস রে, ভুল মানুষের শরীরে স্পর্শ করেছিস বলে ওদের 2 হাতে আঘাত করতে শুরু করে রাফু। আমার কলেজে হাত দিবি তোরা, তাই না? চিৎকার করে বলছে এইগুলো আর শরীরের সমস্ত শক্তি দিয়ে ওদের আঘাত করছে। দেহের হাড়গুলো মরমর করে উঠছে, ভেঙে যাচ্ছে। শব্দে রাফুর কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ওদের আর্তনাদ রাফুর কানে পৌঁছায় না। টহলকারী পুলিশ দৌড়ে আসছে ওদের চিৎকার শুনে ঘটনাস্থলে। ততক্ষণে রাফু 2টো বুলেট ওদের দেহে চির হয়ে বেরিয়ে গেছে। পুলিশ 5টা লাশ উদ্ধার করে সেখান থেকে। কে মেরেছে প্রমাণ নেই। হোটেলে আস্তে আস্তে মিম বলল, ওদের এভাবে মারা ঠিক হয়েছে কি? তোমাকে স্পর্শ করা সেই সকল মানুষের মৃত্যু ভয়াবহ হবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার। আসছে অধিকার দেখাতে। রাফুর রাগ তখনও কমেনি। বড় বড় নিঃশ্বাস নিয়ে চোখ লাল করে আছে। মিম রাফুর দিকে তাকিয়ে একটু চুপ হয়ে গেছে। তারপর আবার বলল, আমি তো তোমারই। তুমি ছাড়া যে আমাকে স্পর্শ করবে তার হাত আমি ভেঙে দেব। শুধু হাত না, জীবন যাবে। হয়েছে, আর জীবন নিতে হবে না। আমি একটা রাফুকে চাই, যে রাফু এসব মারধর ছেড়ে সম্পূর্ণ আলাদা। আমি আমার জন্য মারধর ছেড়েছি, তোমার জন্য ছাড়িনি। আমার উপর অন্যায় হবে সহ্য করব, কিন্তু তোমার উপরে ফুলের টোকা আসলেও আমি হিংস্র হব, কারণ তুমি স্পেশাল। কেমন স্পেশাল মিস্টার মাস্তান? রাফুর কথা বলার মোটেও ইচ্ছে নেই এখন। নিরিবিলি হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় ওঠে। অন্ধকার রুমে মিমের বুকে মুখ লুকিয়ে 2 জন এক হয়ে যাচ্ছে সুখের সাগরে। পরদিন সকালে পুলিশ তদন্ত করছে সমুদ্রের তীরে। সমুদ্রের জলে সবকিছু সমান হয়ে গেছে, ধুয়ে গেছে সবকিছু। রিফাত সব ঘটনা শুনে স্তব্ধ। 5টা লাশ, অথচ খুনি উধাও। আশিকের আশঙ্কা খুনগুলো রাফুর হাতেই হয়েছে। সেই সময় রাফু এখানটায় ছিল। এর মানে আব্দুল্লাহ এসেছে ওদের এখানে। রিফাত আব্দুল্লাহর সামনে এগিয়ে বলল, বস, গত রাতে 5 জন খুন হয়েছে এখানে। না, সব তো নয়। টুরিস্টদের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা বেশি হবে ওখানে। তো তাই বলছিলাম কি, কাজটা অন্য এক জায়গায় করলে ভালো হয় না? ঠাস করে একটা চড় মেরে দেয় রিফাতের গালে আব্দুল্লাহ। রক্তচক্ষু করে বলল আব্দুল্লাহ, এমন সুযোগ দ্বিতীয়বার আসবে বলে মনে হয় না। শহরে বসে রাফুর শরীরে চুল পরিমাণ আঘাত করা সম্ভব না। তাই যা করতে হবে এখানেই। পুলিশ আমি দেখে নিব। রিফাত আর কিছু বলল না। নিজের শরীরের রাগ কন্ট্রোল করে রেখেছে শুধু। সময়ের অপেক্ষা। সারাদিন রাফু আর মিম সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে। নোনা জলে শরীর ভেজাচ্ছে। ঝিনুক কুড়োয় মিম রাফু ফ্রেমে বন্দি করে সময় হলো। রাত তখন 10টা। ওরা 2 জন সমুদ্রের তীরে রাবির পানি খেতে খেতে হাঁটছিল। হঠাৎ সব পুলিশ চলে যাচ্ছে সেখান থেকে। রাফু খেয়াল করেনি সেটা। হাঁটছে তারা। কল্পনা করছে তাদের ভবিতব্য নিয়ে। গত রাতেও তারা তাদের বাচ্চার নাম নিয়ে ঝগড়া বেঁধেছে। ঝগড়া শেষ হয়েছিল এটা বলে, যদি ছেলে হয় তাহলে নাম রাফু ডাকবে, আর মেয়ে আসলে তার নাম মীরা হবে। 2 জনের মতামত এক। জড়িয়ে ধরে আবারও ঘুম দিয়েছে। আজ 2 জন হাঁটছে সমুদ্রের তীরে। আকাশে মেঘ জমেছে। একটু হলেই কেটে দিবে আকাশ। মিম আকাশের কান্নাকে বৃষ্টি ভেবে উপভোগ করে। রাফুও করে। মিমের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহ আশিক ও রিফাতকে মুখ কালো কাপড়ে বেঁধে নিতে বলে। যখন 2 জন 2 জনের ঠোঁটে আসক্ত হবে তখনই হামলা করতে হবে। আশিকের পেছনে আয়রন রড। আশিকের কাজ শুধু রাফির মাথায় আঘাত করে তাকে অচেতন করা। বাকি কাজটা রিফাতের কাছে ছুরি আর আব্দুল্লার কাছে রাফুর ফেভারিট 9mm পিস্তলটা। রাত 10টার একটু বেশি। ডাবের জল তৃষ্ণা মেটাচ্ছে না রাফুর। মিমের মাথার পেছনে হাত রেখে টেনে নেয় রাফুর কাছে। 2 জনের চোখে অতৃপ্তিকর তৃষ্ণা। কোমল ঠোঁটে এক হতে আশিকের হাতে থাকা আয়রন রডের আঘাতে বসে পড়ে রাফু। মাথা পেটে রক্ত চড়ছে। খুঁড়িয়ে আর একটা আঘাত। চেয়ে আছে রাফু তাদের চেহারার দিকে। কালো অন্ধকারের ছায়ার মতো লাগছে। মিম রাফুকে ধরতেই আশিক মিমকেও আঘাত করে। এক আঘাত। বালিতে লুটিয়ে পড়তেই কোনো রকম উঠে দাঁড়িয়েই আশিকের গলা টিপে ধরে। জিহ্বা বের করে ফেলে আশিক। রিফাতের কাছে থাকা ছুরিটা রাফুর ডান বুকে বসিয়ে দেয়। মা করে এক চিৎকার করে রাফু। সমস্ত পৃথিবী অন্ধকার।
গভীর ক্ষতের সৃষ্টি হয় বুকের ডান পাশে। সেটা রাফুর হাতে দিয়ে অন্ধকারেই চালিয়ে দেয়। আঘাত করে আবদুল্লার হাতে, চিনচিন করে রক্ত ঝরছে ওর হাত থেকে, তবুও দাঁড়িয়ে নেই রাফু। সবশেষে আবদুল্লা রাফুর বুকের বাঁ পাশে তার পিস্তলের একটা বুলেট বুক চির করে ঢুকে যায়। লুটিয়ে পড়ে সমুদ্রের তীরে। সবকিছু নিস্তব্ধ। মিমের জ্ঞান নেই। অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়েছে। রাফু তাকিয়ে আছে আকাশের দিকে। সমুদ্রের ঢেউ বারবার এসে শরীর জড়িয়ে যাচ্ছে, নিশ্চুপ হয়ে গেছে। আবদুল্লা ওদের দিক থেকে একটু দূরে যেতেই ঠাই ঠাই করে আরো দুটো শব্দ হয়। রিফাতের রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে বালুতে। আশিক হতবাক হয়ে তাকিয়ে আছে। আবদুল্লাহ বলল, শালা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করে। আছে বলেই রিফাতের শার্টের বোতামের মতো লুকানো ক্যামেরাটা বের করে নেয় আবদুল্লাহ। আশিক তপ্তে খেয়ে দাঁড়িয়ে আছে। আবদুল্লাহ আবার বলে, আশিক যখন ভিডিও রেকর্ড হচ্ছিল তখন সবুজ রঙের বাতির সিগন্যাল দিচ্ছিল, আর তাতেই আমার মাথার বাল্ব জ্বলে ওঠা। বিশ্বাসঘাতকতা। ভাবতেও পারেনি রিফাতের মনে এত বুদ্ধি চলছিল। আবদুল্লাহ দ্বিতীয়বার বলে, আশিক রিফাতের লাশ গুম করে ফেল। তোর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবি। শুধু গ্যাংয়ের মধ্যে কথাটা ছড়িয়ে দিবি যে এক অ্যাক্সিডেন্টে রিফাতের হাত কেটে গেছে, আর ওই অ্যাক্সিডেন্টের পর রিফাতকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস এটুকুই। ওকে বস, আপনি যা বলবেন তাই হবে। চলে যায় আবদুল্লাহ। আশিক রিফাতের লাশের পেট কেটে ফেলে ওর হাতে ছুরি দিয়ে। বালি ভর্তি করে কোমরের বেল্ট খুলে শক্ত করে বেঁধে সাগরের গভীরে নিয়ে ফেলে দেয়। নিখোঁজ রিফাত। ফোন করে কয়েকজন খবর ছড়িয়ে দেয় আশিক, সাথে আবদুল্লাহ শিখানো কথাগুলো। সমুদ্রের তীরে মিম রাফুকে ঘায়েল অবস্থায় পড়ে থাকতে দেখে ওদের হাসপাতালে নিয়ে যায় কয়েকজন ট্যুরিস্ট। কক্সবাজারে ওদের চিকিৎসা দিতে না পেরে লাইফ সাপোর্টে ঢাকা নিয়ে আসা হয়। অচেনা দুজন কেউ নেই তাদের সাথে। কত খরচ লাগবে তাদের চিকিৎসা কেউ জানে না। ডাক্তাররা কেউ এগিয়ে আসছে না তাদের দিকে। একজন নার্স চিনতে পারে রাফুকে। সেই রাফু গ্যাং মেম্বারদের একজন। যেখানে ঘায়েল অবস্থায় তাকেই নেওয়া হয় গোপন আস্তানায়। চুপি চুপি ফোন করে শহীদ শাহ হাসানের কাছে। একদম ক্রিটিক্যাল অবস্থা রাফুর। নিঃশ্বাস চলছিল কোনো রকম কথা না ঘুরিয়ে সরাসরি সবকিছু খুলে বলে। অস্থিরতা শুরু হয় শহীদ হাসানের মনে। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি চলে আসে হাসপাতালে। রাফুর মুখে অক্সিজেন লাগানো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ডাক্তারি সকল রিপোর্ট সাইন করে শহীদ হাসান। পুলিশ তদন্তের জন্য আসলে শহীদ হাসানকে ওখানে দেখে সালাম দিয়ে চলে যায় তারা। কে আহত হয়েছে তারা জানার বিন্দু মাত্র আগ্রহ দেখায়নি তারা। রাফুর অপারেশন চলছে। মিমুর অবস্থাও ততটাও দুর্বল। মাথায় আঘাত করে রক্ত জমেছে সেখানে। অপারেশন করলেও কমে যাওয়ার সম্ভাবনা 80%। দুজনের অপারেশন চলছে 2 রুমে। শহীদ হাসান পাগলের মতো ছুটছে এদিক ওদিক। 18 ঘন্টায় অপারেশন হয় রাফুর। এই যাত্রায় বেঁচে গেছে রাফু, কিন্তু সুস্থ হতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এতদিন হাসপাতালেই ভর্তি হয়ে থাকতে হবে তাকে। মিমের অপারেশন হয়েছে, ডাক্তাররা কিছু বলতে পারছে না ওর অবস্থা। লাইফ সাপোর্টে রাখা হয়েছে মিমকে। বাঁচা মরা এখন মিমের কাছে। সৃষ্টিকর্তা মিমের ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। শহীদ হাসান গোপনে রাফুর দেখানোর জন্য গ্যাংয়ের স্পেশাল একটা টিম তৈরি করে। সাধারণ রাজ ওয়ার্ড বয় হিসেবে হাসপাতালে ঘোরাফেরা করে রাফুর নিরাপত্তার জন্য। রাফুর জ্ঞান ফিরে হাঁটতে চলতে পারছে না ও। বুকের ভেতর অসংখ্য যন্ত্রণায় জ্ঞান হারায় বারবার। রাফুর তখন জ্ঞান ছিল। শহীদ হাসান রাফুর সামনে দাঁড়িয়ে। কঠিন মানুষটির চোখে জল থই থই করছে। রাফু বলল, গ্যাংয়ের কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি স্পষ্ট তার শরীরে ব্ল্যাক ড্রাগনের নিশানা দেখেছি। আঘাত করেছি তার শরীরে। তুই কি দেখেছিস তাদের? না, তাদের মুখে কালো কাপড়ে বাঁধা ছিল। কাউকে সন্দেহ করিস? আমি কাউকেই বিশ্বাস করি না, কিন্তু কারা এরা? তাহলে কিভাবে বের করবি তাদের? আমি নই, তুমি খোঁজ নাও। আমার উপরে যেদিন হামলা হয় সেদিনের আশেপাশে কেউ আহত হয়েছে কিনা। হঠাৎ শহীদ হাসান থমকে যায়। কিছু না বলিস রাফুর সামনে থেকে বের হতেই বলছিল, আমি দেখব। শহীদ হাসানের চেহারায় বিস্ময়ের ছাপ। কেন জানি মনে হচ্ছে তার আপন কাউকে হারাতে চলেছে। দ্রুত বাসায় চলে আসে শহীদ হাসান। আবদুল্লাহ শরীরে প্রচন্ড জ্বর, হাতে বড়সড় ব্যান্ডেজ লাগানো। শহীদ হাসান আবদুল্লাহর সামনে এসে বলল, কাজটা কেন করলি তুই? ও তোর ভাই হয়, তুইও ও আমার ছেলে। এখন আমি কাকে বাঁচাই, নাকি নিজেই মরে যাই? রাফু কি বেঁচে আছে? আতকে ওঠে আবদুল্লাহ। শহীদ হাসান নরম কণ্ঠে বলল, তোর কথা রাফু জানবে না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার রাফুর ওপর হামলা করিস তাহলে ভুলে যাব তুই আমার ছেলে। রাফুর শরীরে ততটুকু শক্তি নেই। 1 দিন 2 দিন 7 দিন, পুরো 3 মাস কেটে যায় রাফুর। মিমি চোখ খোলে না। নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে।
চোল পড়া গালটা শুকিয়ে গেছে তার। রাফুর চোখে জল পড়তে পড়তে কালো আবরণ সৃষ্টি হয়েছে। এর মাঝে গ্যাংয়ের মধ্যে রিফাতের নিখোঁজ সংবাদ ছড়িয়ে গেছে। রাফুর কান পর্যন্ত পৌঁছে গেছে কথাটি। সে শুধু অপেক্ষা করছে সুস্থ হবার। মিমকে কানে কানে রোজ বলতো রাফু, তোমার চোখ খোলার আগে সেসব মানুষদের এমন নিকৃষ্ট মৃত্যু দিব যেন পৃথিবীর সমস্ত মানুষ তাদের লাশ দেখে আঁতকে ওঠে। প্রার্থনা করবে এমন মৃত্যু যেন তাদের না হয়। যতটা ভয়ানক মৃত্যু হয় তার চেয়ে বেশি ভয়ানক মৃত্যু দিব তাদের। নিঃশব্দে শুনে যায় মিম। অচেতন হয়ে আছে সে, চোখ মেলছে না, কানে শুনছে কিনা তাও অজানা। মিমের লম্বা চুলগুলো কেটে ফেলেছে। রাফু তার হাত দিয়ে এলোমেলো চুলগুলো আবার ঠিক করে দিচ্ছে। শুধু অপেক্ষা। সুস্থ হতেই রাফুর আত্মগোপনের রিফাতের বাসায় খোঁজ নেয়। রিফাতের খোঁজ মেলেনি তাদের কাছে। শত চেষ্টা করেও বের করতে পারেনি রিফাতের খোঁজ। শুনেছে রিফাতের ছোট ভাই ভার্সিটিতে পড়ে, কিন্তু কে তার ভাই সেটাই অজানা ছিল। রাফু পরিচয় গোপন করে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে চলতে থাকে সময়। একসময় বৃষ্টি থামে। মায়ের কবরের পাশে শুয়ে আছে রাফু। পাশে আরেকটি নতুন কবর সাইমার। হতাশ রাফু। কিভাবে তাদের বের করবে সেটাই ভাবনার বিষয়। হঠাৎ রাফুর মোবাইলে একটা ফোন আসে, সিম কোম্পানির অফিসিয়াল নাম্বার থেকে। চমকে ওঠে রাফু। বাসায় এসে জামাকাপড় চেঞ্জ করে চলে যায় সিম কোম্পানির অফিসে। রিফা যে সিম ব্যবহার করতে সেই অফিসে একজন কর্মকর্তার কাছে এসে কিছু টাকা রাখে টেবিলের ওপর আর বলে, স্যার, আমার একটা সিমের মালিকের খোঁজ করতে হবে, যদি সাহায্য করতেন। সেই কর্মকর্তা নরম কণ্ঠে জবাব দিল, দুঃখিত স্যার, আমরা গ্রাহকের নিজস্ব তথ্য প্রকাশ করতে পারিনি। অনুগ্রহ করে একটু দেখেন, খুব জরুরি ছিল। রাফুর কণ্ঠে কর্মকর্তা আরও জবাব দিল, সরি স্যার। বলতে রাফু সেই কর্মকর্তার চেয়ারে লাথি মারে। ছিটকে পড়ে যায় চেয়ার থেকে সে। ঘাড়ে হাত রেখে একটু বাকিয়ে বলতে থাকে রাফু, শালা, তোর কানে কি কথা যায় না? ভদ্রভাবে বলছি, শুনছিস না? দাঁড়া, সোজা হয়ে দাঁড়িয়ে টেবিলে আস। অফিসে সকলে রাফুর দিকে তাকিয়ে আছে। একজন পুলিশকে ফোন করছে। আর রাফুর পিছনে গুজে রাখা পিস্তলটা টেবিলের উপর রাখতে রাখতে থরথর করে কাঁপতে শুরু করেছে সেখানকার কর্মকর্তারা। রাফু আবার বলে, আমার কাজ করে দিবি নাকি জীবন থেকে হাত ধুয়ে ফেলবি? সরি স্যার, আমরা দেখছি। অথচ কর্মকর্তারা চেয়ার টেনে রাফুর সামনে এনে বলল, বসেন স্যার, আমরা কাজটা করে দিচ্ছি। কম্পিউটারের সামনে দাঁড়িয়ে কিবোর্ডে সার্চ করে রানিং নাম্বার পেল না রিফাতের নাম্বার। কর্মকর্তা বলল, স্যার, এই নাম্বার এখন আর চলছে না। বন্ধ হয়েছে কতদিন হলো? ওয়েট স্যার, দেখছি। বলে এই কর্মকর্তা আবারও মনোযোগ দেয় কাজে। কিছুক্ষণ পর বলল সে, স্যার, এটা 2 বছর আগে বন্ধ হয়েছে। লোকেশন কোথায়? রাফু কথা শেষ না হতেই পুলিশের দুটো গাড়ি এসে অফিসের চারপাশে ঘেরাও করে। সাব ইন্সপেক্টর হুমায়ুন কবির অফিসের ভেতর ঢুকে। সামনে রাফু, টেবিলের উপর পিস্তল রাখা, মুখে ঘোরানো অন্যদিকে। রাফির মাথায় হুমায়ুন কবির পিস্তলের নলটা মাথায় ঠেকিয়ে বলল, আমার এলাকায় মাস্তানি চলবে না। মাথা না ঘুরিয়ে রাফু বলল, আমার সামনে পুলিশের আইন চলবে না। পেছনে ঝুলানো রাফুর বারবি চুলগুলো মুঠ করে ধরে হুমায়ুন কবির। জোরে জোরে বলে, দেখি তোর কোন বাপ এসে তোকে ছাড়িয়ে নেই। হা হা হা। রাফু হাসতে হাসতে হুমায়ুন কবিরের সামনে এসে দাঁড়ায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রাফুর দিকে। হুমায়ুন কবির ব্ল্যাক ড্রাগনের ক্যাডার। তাকে নিয়ন্ত্রণ করতো রাফু। রাফুর মৃত্যুর সংবাদ তাদের সবার কাছেই পৌঁছে গেছিল। কেউ বিশ্বাস করেছিল, কেউ করেনি। জীবিত রাফুকে সামনাসামনি দেখে আটকে ওঠে হুমায়ুন কবির। চুল ছেড়ে দিয়ে বলে উঠল, রাফু ভাই। সাথে সাথে দাঁড়িয়ে যায় অফিসের সকল কর্মকর্তা। কেউ রাফিকে নিজের চোখে দেখেনি, ওর তাণ্ডবের কথা শুনেছে। চোখের ইশারায় হুমায়ুন স্যারকে বলে চলে যেতে মুহূর্তে সবকিছু খালি করে চলে গেছেন তারা। রাফু পিস্তলটা এখনো টেবিলের ওপর। কর্মকর্তা বলল, স্যার, কক্সবাজার এই নম্বরটি শেষবারের মতো বন্ধ হয়েছে। তবে বন্ধ হওয়ার 2 ঘন্টা আগে একটা নম্বরে ফোন করেছিল সে। কার নাম্বার ছিল? জি স্যার, আশিক নামে রেজিস্ট্রেশন করা আছে আমাদের ফাইলে। তার ছবি, অ্যাড্রেস? বুঝছি স্যার। বলেই সেই কর্মকর্তা রাফুর হাতে একটা প্রিন্ট কপি বের করে দেয়। আশিকের ছবি আর ন্যাশনাল কার্ডের যে অ্যাড্রেস সেটা। পিস্তলটা নিয়ে রাফু বের হয়ে যায় সেখান থেকে। আশিকের ছবি কাগজ থেকে মোবাইলে তুলে নেয় রাফু। রিয়াজের কাছে সেন্ড করে সেটা। রিয়াজ রিপ্লাই করে, এটা তো আশিক বস। ওকে আমার দরকার। কিন্তু বস, আশিক তো আজ দেশ ছেড়ে যাচ্ছে। ই কখন, কোন দেশে যাচ্ছে? মালয়েশিয়া যাচ্ছে আজ সন্ধ্যার ফ্লাইটে। আশিক এখন কোথায়? গুলশানের 13 নম্বর সেক্টরে আছে বস। ওকে। বলেই ফোন রাখে রাফু। রিয়াজ ব্ল্যাক ড্রাগনের চতুর্থ কন্ট্রোলার। 1000 ক্যাডেট ওর আয়ত্তে কাজ করে। আবদুল্লাহ আর রাফু ব্ল্যাক ড্রাগনের চিফ কন্ট্রোলার। রিয়াজের মতো 7 জন কন্ট্রোলার আছে ব্ল্যাক ড্রাগনের। মোট 7000 ক্যাডেট।
সেখানে দুর্গ মুহূর্তের গুড়িয়ে দিতে পারে ড্রাগন, কিন্তু যখন পেছন থেকে হামলা হয় তখন এই 7,000 অসহায় হয়ে পড়ে শতজনের কাছে। রাফু একাই বিজনেস ক্যাডারের সমান, তবুও 3 জন তাকে ঘায়েল করে। পেছন থেকে পিঁপড়াও বাঘের সমান গর্জন করে, আঘাত হানে। আশিক গুলশানের 13 নম্বর সেক্টর থেকে বের হয়, কাঁধে ব্যাগ, হাতে পাসপোর্ট আর ভিসা। সামনেই দাঁড় করানো গাড়ি, দরজা টেনে ভেতরে ঢুকে আশিক বলল, এয়ারপোর্টে চল। ক্লোরোফর্ম চেপে ধরতেই জ্ঞান হারায় আশিক। ড্রাইভারের সিটে বসে আছে রাফু। যখন জ্ঞান ফিরে আশিক তখন নিজেকে একটি কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় পায়, 4 হাত পা বাঁধা। সামনেই বসে আছে রাফু। রিফাত কোথায়? গম্ভীর সুরে জিজ্ঞেস করলো রাফু। ঠোঁট কেটে রক্তে মুখের ভেতর প্রবেশ করছে আশিকের। থু, মুখের ময়লা ফেলে আশিক বলল, মেরে দিয়েছি। বলতে রাফু আশিকের মুখে এক আঘাত করে। আশিক আবার থুথু ফেলে বলল, আমরা জানতাম রিফাত বেঁচে থাকলে সমস্যা হতে পারে, তাই রিফাতকে মেরে দিয়েছি। কিন্তু তুই যে বেঁচে যাবি সেটা কল্পনাও করিনি। তোর কলিজা কি দিয়ে তৈরি বে? আশিকের মুখে তুই তুকারি শুনে রাফির মস্তিষ্ক জ্বালাতন শুরু করেছে। আশিকের সামনে ছোট একটা টেবিল এনে তার উপর প্লাস, ছুরি, হাতুড়ি, পিস্তল রাখে। তারপর রাফু বলল, কিভাবে তোর মৃত্যু চাস বল। আশিক হাসে, অট্ট হাসি, চিৎকার করে বলে, আমি জানি রাফু, তুই আমাকে এমনি এমনি মৃত্যু দিবি না, তাই তোর কাছে সহজভাবে মরতে চাওয়ার ভিক্ষা করার মতো ছেলে আমি নই। বাহ বাহ বলেই হাতের তালি বাজায় রাফু। ছেলেরা সাহসের প্রশংসা না করে পাচ্ছে না রাফু। প্লাসটা হাতে নিতেই আশিকের আঙুলের নখগুলো টেনে তুলে ফেলে। আশিকের চিৎকারে মাথা ঘুরে যায় রাফুর। বন্ধ রূপের দেওয়ালে ওর চিৎকার ধাক্কা খেয়ে বারবার কানে এসে লাগে। কাঁচা নখগুলো টেবিলের ওপর তুলে রাখে। আশিকের চোখে রক্ত জমেছে। রাফু বলল, রিফাত কোথায়? মেরে দিয়েছি, পেট কেটে ওর লাশ সমুদ্রে গভীর জলে ফেলে দিয়েছি। বলেই থুতু ফেলে আশিক। দ্বিতীয় জন তো তুই, বাকি তৃতীয় ব্যক্তিকে? বলল রাফু। আশিকের কথা বলে না, অট্ট হাসি হাঁটে। রাফুর কানে হাসির শব্দে বিষাদের মতো বাজে। হাতুড়ি নিয়ে পিটি ওর আঙুলগুলো থেতলিয়ে দিচ্ছে। আশিকের চিৎকারের সাথে মুখ থেকে রক্ত বের হচ্ছে, তবুও সে বলছে না তৃতীয় ব্যক্তির নাম, শুধু বলছে, কাপুরুষের মতো কষ্ট দিচ্ছিস কেন? মারতে হলে একেবারে মেরে ফেল। রাফু শুনছে না ওর কথা। ছুরি দিয়ে আশিকের হাতের চামড়া খুলে ফেলেছে। ফিনকি দিয়ে রক্ত ঝরছে সমস্ত শরীর বেয়ে। ব্যথায় আশিক জ্ঞান হারিয়েছে, তবুও তৃতীয় ব্যক্তির নাম বলল না আশিক। জ্ঞান ফিরতেই আশিককে সামনে বসে থাকা রাফুকে দেখে মৃত্যুর ভয় আঁতকে ওঠে ওর। দুয়াতে এতটাই যন্ত্রণা হচ্ছে যা এখন ওর হাত আছে কি না সেই অনুভূতিও নেই। টেবিলের উপর বিরিয়ানি রাখা। রাফু বলল, এগুলো খেয়ে নে। আশিকের পেটে প্রচণ্ড খিদে, 2 দিন কিছু খায়নি। হাত পা বাঁধা অবস্থায় ঝাঁপিয়ে পড়ে বিরিয়ানির ওপর। নাক মুখে বিরিয়ানি প্লেটের ওপর পিছে যায় চেয়ারে বাঁধা। আশিক খাওয়ার জন্য উদ্বিগ্ন হয়নি। এক মুখ বিরিয়ানি মুখে নিয়ে গলায় আটকেছে। মৃত্যু সহজ উপায়। তবুও কিছু বুঝে ওঠার আগেই প্রায় মৃত্যুর মুখে আশিক। ও শিট বলেই টেবিলের ওপর লাথি মেরে আশিকের মাথায় ঠাই ঠাই করে এক রাউন্ড বুলেট চালিয়ে দেয়। থেতলিয়ে যায় তার পুরো সমস্ত মুখ। বুকের ভিতর জ্বালাতন সৃষ্টি হয় রাফুর। এখন এই তৃতীয় ব্যক্তির খোঁজ মিলবে কিভাবে? আশিকের সাথে মোবাইল নেই, শুধু ব্যাংকের কিছু কাগজ রাখা আর একটা পেন ড্রাইভ। ব্যাংকের কাগজে হাত না দিয়ে পেন ড্রাইভ নিয়ে চলে আসে রাফু। বাসায় ফিরে পেন ড্রাইভ ওপেন করার জন্য ল্যাপটপ লাগাতেই পাসওয়ার্ড চাচ্ছে। মহা ঝামেলা। কিন্তু আশিক তার পেন ড্রাইভের পাসওয়ার্ড দিয়ে রাখবে কেন, সেটাই প্রশ্ন। হঠাৎ রাফুর মনে প্রশ্ন হয়, ব্যাংকের কাগজগুলোর সাথে পেন ড্রাইভের কিছু কানেকশন নিশ্চয়ই আছে। ফিরে যায় সেখানে। ব্যাংকের কাগজগুলো ঘেটে দেখে আশিকের নামে 7-7টি টাকা ট্রান্সফার হয়েছে অন্য কারোর অ্যাকাউন্ট থেকে। শালা এই সেই তৃতীয় ব্যক্তি। মাথায় হাত রাখে রাফু। তৃতীয় ব্যক্তি নিশানা তো পেয়েছে, কিন্তু কে সে? পেন ড্রাইভ ওপেন করতে হবে। পাগল প্রায় রাফু। মাথা ঘুরছে ওর। প্রথমে ব্যাংকে যায় রাফু। খোঁজ নিয়ে দেখে সেই ব্যাংকের অ্যাকাউন্টের মালিককে আজহার উদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন তিনি। সেখান থেকে তার বাসার ঠিকানা নিয়ে চলে যায় সেখানে। নিস্তব্ধ প্রায় তার বাসার ভিতরে নিরিবিলি বসে আছে এক বয়স্ক মহিলা। তার কাছে যায় রাফু। জিজ্ঞেস করে, আজহারউদ্দিন কোথায়? মহিলাটি ভারী কণ্ঠে জবাব দেয়, আজহার উদ্দিনের মৃত্যু হয়েছে আজ 4 বছর। আরও কিছু খুঁজে নেয় রাফু। তার কোনো ছেলে মেয়ে নেই। মৃত্যুর পরে আজহার উদ্দিনের ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়নি তার পরিবার। সেটারই ফায়দা তুলেছে সেই তৃতীয় ব্যক্তি। রাফি ক্লান্তির নিঃশ্বাস ফেলে। শেষ ভরসায় পেন ড্রাইভ হাতে নিয়ে চলে যায় ব্ল্যাক ড্রাগনের সবাই হ্যাকার গ্রুপের সবচেয়ে বড় দক্ষ হ্যাকার শিমুলের কাছে। রাফুর শরীর থেকে ঘাম ঝরছে টপ টপ করে। এসির ভেতরে ও শরীরে গরম হয়ে আছে। শিমুল বলল, বস, কাজ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে, কিন্তু সমস্যা হয়েছে বস, এটা যে কোনো সময় ক্রাশ হয়ে যেতে পারে, তাই সময় নিয়ে করতে হবে। কত সময় লাগবে? এই ধরেন বস, মিনিমাম 5 ঘন্টা। এত সময় কেন? এ সময় তো যে কোনো সরকারের ওয়েবসাইট হ্যাক করে ঘুমানোও যায়। আসলে বস, ওয়েবসাইট হ্যাক করা আর পাসওয়ার্ড হ্যাক করার মধ্যে
পার্থক্য আছে বস। সব পাসওয়ার্ড এক হয় না। এই পেন ড্রাইভে এমনভাবে পাসওয়ার্ড সেট করা হয়েছে, ভুল কেউ খুলতে চাইলেই ক্র্যাশ হয়ে ভিতরে সব ফাইল মুছে যেতে পারে। তাই সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আচ্ছা, সময় নাও, হয়ে গেলে আমাকে জানাবে। আর এই ব্যাপারে যেন আমার বাবা আসলেও যেন তাকে না জানানো হয়। ওকে বস। রাফু চলে যায় সেখান থেকে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। অনলাইন অর্ডার করা ছিল কিছু খাবার, এসেছে এতক্ষণে। টেবিলের উপর রেখে পানির গ্লাসটি খালি করতেই রাফুর মোবাইলে ফোন আসে। আব্দুল্লাহ ফোন করেছে। রিসিভ করতেই আব্দুল্লাহ বলল, রাফু, নাইট বাজারের গ্যাং আমাদের উপর হামলা পরিকল্পনা বাঁধছে। আমি ভাবছি রাতেই ওদের উপর হামলা করে দেব। রাফি কোনো কথা বলল না, হাত ধুয়ে আব্দুল্লাহকে বলল, তুই সব ক্যাডারদের তৈরি কর, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। ফোন রাখে রাফু। মুখে কালো কাপড় বেঁধে নেয় রাফু। অস্ত্র ফেলেছে, চালানো বলেনি। কালো বাইকের ওপর চড়ে বাতাসের গতিতে ছুটছে রাফু। উদ্দেশ্য ব্ল্যাক ড্রাগনের আস্তানা। 5000 ক্যাডার, 6 জন কন্ট্রোলার আর রাফু, আব্দুল্লাহ। 2টা হেলিকপ্টার, রিয়াজ আর তুহিন মেশিন গান নিয়ে তৈরি। হামলা করতে হবে নাইট বাজারের আস্তানায়। ঘন্টার সময় হয়ে গেছে। এয়ারফোর্স ক্যাডেট টিম নাইট বাজারের আস্তানায় প্রধান গেটের সামনেই দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাকিদের নিয়ে পেছন থেকে হামলা করলে লাইট বাজারের ক্যাডাররা পেছনে মনোযোগী হলে সামনে থেকে থাই থাই করে ধেয়ে আসে, ঢুকে যায় রাফু। চারিদিকে শুধু গোলাগুলির শব্দ। দূর থেকে স্পাইপারের টিম কাভার দিচ্ছে রাফুদের। চারিদিকে নিস্তব্ধ, লাশের বন্যা হয়ে গেছে সেখানে। মৃত্যু হয়েছে রাফুর শতাধিক ক্যাডেটের। নিস্তব্ধতা ছেয়ে গেছে। সেই সময় রাফুর মোবাইলে একটা SMS এসে হাজির। শিমুল পাঠিয়েছে। ভিডিওটি সেই রাতের মিম আর রাফসানকে হত্যা করার চেষ্টার পর ফিরছিল তারা 3 জন। সেই সময়ের ভিডিও আশিক রেকর্ড করেছিল তা। আব্দুল্লাহ হাতে পিস্তল নিয়ে রিফাতকে শ্যুট করার ভিডিও। হবাক করে তাকিয়ে আছে রাফু মোবাইলের দিকে। বাজ ভেঙে পড়েছে রাফুর জীবনে। আব্দুল্লাহ তাকে কখনো কল্পনাও করেনি রাফু। সামনে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, কয়েক কদম দূরে, হাতে MRK 14 নিয়ে আবিরের দিকে এগোচ্ছে। রাফু আব্দুল্লাহর দিকে তাকাতে তাকাতে আবিরের আস্তানায় ঢুকে যায়। আবির শুধু একাই বেঁচে আছে সেখানে। আব্দুল্লাহ বলতে লাগলো, কে রে আবির, তোর সুসো ক্যাডারগুলো তো মিশে গেছে মাটিতে। এমন শক্তি দিয়ে আমাদের উপর হামলা করবি ভেবেছিস? হা 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 হা। হেসে রাফুর কান বরাবর আঘাত করে আব্দুল্লাহ। তপ্তা খেয়ে শুয়ে পড়ে রাফু। আবির আর আব্দুল্লাহ রাফুকে একটি চেয়ারে বেঁধে ফেলে। আব্দুল্লাহ চাইছিল রাফুর মনোযোগ ঘোরানো, তাই কথাগুলো বলেই রাফুকে আঘাত করে। সেখানে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ, নিজের মাথায় চড় দিতে দিতে বলতে থাকে, শালা তোর কপাল ভালো। কি জিনিস মাইরি তুই? আমার বাবাকেও মারলি তুই 14 বছর বয়সে। তোর বাবা তো আমার আপন বাবা না রে রাফু। তুই যাদের তোর মায়ের হত্যার জন্য মেরেছিস, সেখানেই আমার বাবা ছিল একজন। তোর বাবা করুণা হিসেবেই আমার মাকে বিয়ে করেছিল। আমি বলিনি রাফু? তোর সেদিন বাসায় এসে সত্যি বলার পরে তোকে মেরে ফেলার ক্ষোভ জন্মায়। পারিনি তোকে সামনাসামনি মারতে। কক্সবাজারে যে সেদিন আমি তোর উপর হামলা করি, বেঁচে গেছিস। শালা আশিকও ধোঁকাবাজি করলো। সিয়ামকে যেদিন মেরেছে সেদিনই তোকে মারার জন্য ওকে পাঠিয়েছিলাম, তাতেও কাজ হয়নি। ব্ল্যাকমেল করা শুরু করে দেয় সেও। এই যে আবিরকে দেখছিস, নাইট বাজার নামক গ্যাং, এটা সৃষ্টিকারীও আমি। শুধু তোকে মারার জন্য। শহীদ তোর বাবা বলেছিল, আমি তোকে যদি মেরে ফেলি তাহলে সে আমাকে মেরে ফেলবে আর তার সমস্ত সম্পত্তি দান করে যাবে। তখনই সৃষ্টি করি নাইট বাজারকে। আজ তুই মরবি, নাম হবে আবিরের। খুন হয়েছিস আবিরের হাতে। ভালো থাকিস ভাই। রাফু কথাগুলো শুনছে চেয়ারে বসে। কানের পাশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। হাতের মোবাইলটা মাটিতে পড়ে গেছে রাফুর। ডিসকানেক্ট হয়েছে শহীদ হাসানের ফোন কল। শহীদ হাসান ফোনের ওপার থেকে আব্দুল্লাহ সব কথাই শুনেছে। ছুটে আসছে আবিরের আস্তানার দিকে। আবির 2 পায়ে 2টা বুলেট আঘাত করে আব্দুল্লাহ। লুটিয়ে পড়ে মাটিতে আবির। আবিরের বুকে টাইম বোম সেট করা। হর্ন করে আব্দুল্লাহ। 10 মিনিটেই ফেটে যাবে বুম। সব কিছু মাটিতে মিশে যাবে। আব্দুল্লাহর ভয়ানক প্ল্যানিংয়ের কথা মিশে যাবে আবিরের সাথেই। আবির ছাড়া আব্দুল্লাহর আর কোনো কাজের সাক্ষী নেই। ইট পাথরের ঘেরার রুম থেকে বের হয়ে ক্যাডেটদের সামনে আসতেই পিছে বিকট এক শব্দ। ধসে পড়ে আবিরের আস্তানা। ঠিক বোমা বিস্ফোরণের আগে আবির রাফুর হাত পার বাঁধন খুলে দেয়। পেছন থেকে সরে যায় রাফু। মৃত্যু হয় আবিরের। মৃত্যুর আগে জীবনের একজনের উপকার
আসতে পারলেও আবিরের আত্মা শান্তি পাবে, তাই ভেবেই মুক্ত করে দেয় রাফুকে। হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় শহীদ। সামনে আগুন জ্বলছে, তাও তাও করে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে শহীদ হাসানের। আব্দুল্লাহ শহীদ হাসানের সামনে এসে দাঁড়িয়ে মিথ্যে চোখের জল ফেলে বলতে লাগলো, বাবা আমি রাফুকে বাঁচাতে। ধাই ধাই করে দুটো শব্দ বুলেটের আঘাতে ছেদ করেছে আব্দুল্লাহর মুখ আর বুকের এপাশ ওপাশ। শহীদ হাসান বলল, নাজায়েজ সন্তানের চরিত্র ঠিক নাজায়েজই হয়। হাসপাতালে মিমের চোখ খুলে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে অচেনার কারণে। মুখে কথা বলতে পারে না মিম, নয়তো চিৎকার করে বলতো আমার রাফু আজ ভালো নেই। 7 বছর পর আরিফা তার কলেজ ট্রিপে কক্সবাজার আসে। সারাদিন ঘুরঘুরে সমুদ্রের নোনা জলে গা হেলিয়ে ভেসে বেড়ায় অজানা মানায়। দূরে থেকে দাঁড়িয়ে আরিফার দিকে তাকিয়ে আছে আদি, আরিফার বয়ফ্রেন্ড। সন্ধ্যা নামতেই আরিফার কোমরে হাত রেখে হেঁটে চলছিল সাগর পাড়ে। ধূসর মেঘে আকাশল উড়ে বেড়াচ্ছে, সামনে দুজন প্রেমিক প্রেমিকা দাঁড়িয়ে ছোট ছোট আলোয় ভেলা সাগরের ঢেউয়ের সাথে ছেড়ে দিচ্ছে। ছোট একটা বাচ্চা তা দেখে দেখে হাতে তালি দিচ্ছে। হাসছে মেয়েটা, যার মুক্ত ধরছে হাসিতে। ছোট্ট ছোট্ট পা দুটো বালুতে ভিজছে। ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, এই মীরা দুষ্টুমি করে না। আরিফা একটু ভালো করে তাকায় তাদের দিকে, সামনে আগায়। কাছে আসতেই চমকে ওঠে, রাফসান ভাইয়া, মিম ভাবি, তোমরা?